চাকরি করতে যান আর ব্যবসা করতে যান, যেই একটা স্কিল আপনার শেখা খুবই দরকার কিন্তু আপনার শেখার কোনো উপায় নাই, সেটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। আজকে এই প্রোগ্রামটাতে আমি এমন একজন গেস্টকে নিয়ে আসছি, মিনহাজ ভাই, যে আমার কাছে একটা অ্যাবসলিউট নেটওয়ার্ক লেজেন্ড। সেই মানুষটার কাছ থেকে আমরা একটা ফ্রি মাস্টার ক্লাস পেতে যাচ্ছি অন হাউ টু ডু নেটওয়ার্কিং ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। নেটওয়ার্কিং, মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন, এআই শিখতে পারবেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। নেটওয়ার্কিং কেমনে শিখবেন? নেটওয়ার্কিং এমন একটা জিনিস, সেটা আপনার রাইট বিজনেস পার্টনার, চাকরি, সবগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে এথিক্যালি, মিনিংফুলি ঠিক মানুষের সাথে ঠিক সময় মিশতে পারেন, সেই জন্য নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নাই। এই ফ্রি ট্রেনিং, আমি বলবো এটাকে, শুধু পডকাস্ট না, এইটা আপনাকে এমন কিছু পয়েন্ট ধরায় দিবে লাইফে, যেটা আপনার ফাটাফাটি নেটওয়ার্কিং করতে কাজে লাগবে, এবং সেটা থেকে আপনি একটা নতুন চাকরির সুযোগ, নতুন প্রমোশনের সুযোগ, নতুন বিজনেস এবং বিজনেস ফান্ডিংয়ের সুযোগ প্রত্যেকটা জায়গায় আপনার ধাপে ধাপে কাজে লাগবে। সো মনোযোগ দিয়ে শুনেন। নেটওয়ার্কিং মানে হচ্ছে মেমোরিটা তৈরি হয়ে থাকা। একটা উবারে তুই এখান থেকে বনানী যাবি, কল দিয়ে কি বলিস, তুই ম্যাপ দেখে চলে আসেন। এইখানেই নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় পায়ে কুড়াল মারা। 100টা সাদা গাড়ি, 100টা প্রোভক্স, তার মধ্যে ওনার গাড়ি কেমনে চিনবি? ওই 32-43 দেখে এই জীবনে না। ওটা তাহলে বলতে হবে দিনের বেলায় যে ভাই আপনি হেডলাইট জ্বালায় আসেন। দিনের বেলায় কোনো গাড়িতে হেডলাইট জ্বলবে না, কোনো প্রোভক্সে। আমাদের চলার পথে ভুল হবেই। সো ভুল হওয়ার জন্য এই নেটওয়ার্কিং হচ্ছে বাঁচার রাস্তা। ওরা তোকে বাঁচাই দিবে। প্রচুর নেটওয়ার্কিং করতে চায় বা চেষ্টা করে, কিন্তু করতে গিয়ে পোলাপার অনেক সময় বাজে ইমপ্রেশন তৈরি করে ফেলে। নেটওয়ার্কিং তো হয়ই না, উল্টা আরো খারাপ নামে চেনে। ফেসবুক বা ইউটিউবে আসলে নেটওয়ার্কিং করতে গিয়ে কি ভুল করে? এই গুরুত্বপূর্ণ মানুষ বুঝে যদি আমি নেটওয়ার্ক করতে চাই, তাইলে আমি একেবারে সর্বনাশা পদ্মা নদী। অনলাইন এবং অফলাইন, এটার মধ্যে যদি আমরা একটা পার্থক্য করি, পোলাপান তো এখন মানে অনেক বেশি অনলাইনে করতে যায়। আপনি এটার পার্থক্যটাকে কিভাবে দেখেন? পার্থক্য না, একটার পরিপূরক। যে অফলাইন তুই যার সাথে আচরণ করবি সে ফোন করে, অনলাইন দেখে মানুষ ফোন করে না। কাজ হওয়াটা জরুরি। মানুষের সময় খুব সংক্ষিপ্ত লাইফে। ইফেক্টিভ কমিউনিকেশন, এটা ভালো হলে নেটওয়ার্কিং ভালো, নেটওয়ার্কিং ভালো হলে ইফেক্টিভ কমিউনিকেশন ভালো, ইফেক্টিভ কমিউনিকেশন ভালো হলে হবেই হচ্ছে তোর পার্সোনাল ব্র্যান্ডিং। আর পার্সোনাল ব্র্যান্ডিং অলওয়েজ কাম আপ উইথ এমপ্যাথি। সালাম আলাইকুম মিনহাজ ভাই, কেমন আছেন? এই তো এতক্ষণ তো ভালো ছিলাম, এখন দেখা যাক কেমন থাকি না থাকি। তো মিনহাজ ভাইয়ের একটা ছোট ইন্ট্রোডাকশন হচ্ছে গিয়ে, উনি ইনোভেস্ট টেকনোলজির মালিক, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। উনি জীবনে বহুত কর্পোরেট হইলো আর কি বস। তো কো-ফাউন্ডার বলেন, চেয়ারম্যান বলেন, তো উনি মানে পৃথিবীর বিভিন্ন দেশ দাপায় বেড়াইছে কর্পোরেটে। কিন্তু আমার কাছে মিনহাজ ভাই যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, আমরা তিন ভাই বেসিক্যালি মিনহাজ ভাইয়ের একরকম ভক্ত, ডিফারেন্ট ওয়েতে। কিন্তু 3 ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 8 বছর। এবং আমার একটা জিনিস বলেন, বইটা তো আরো বহু মানুষ পড়ছে, আপনি বইটা ইলেকট্রিক্যালে পড়ছেন, 98 ব্যাচ ইন্টারমিডিয়েট আপনার, কিন্তু বইটার যারেই আমি জিজ্ঞাসা করি তারই আপনার সাথে একটা কানেকশন আছে। সে আপনারা চিনে এবং ভালো চিনে, তার সাথে কেউ আড্ডা দিছে, তার সাথে দাঁড়ায় ছিলেন, তার সাথে ইত্যাদি ইত্যাদি। এই যে নেটওয়ার্কিংটা, যেখানে এত মানুষ আপনাকে চিনে, কিন্তু আপনি কিন্তু ধরেন রবির সিইও না, আপনি ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও না, কিন্তু আপনাকে এত মানুষ এত ভালোভাবে চিনে, এটা কেমনে সম্ভব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আড্ডা দিছে, কারণ হচ্ছে আমি পড়াশোনা করি নাই, পড়াশোনা থেকে দূরে ছিলাম, তো প্রচুর সময় পাওয়া গেছে। প্রচুর সময় পাওয়ার জন্য তোর হচ্ছে আড্ডা দিচ্ছে। আচ্ছা, এবার তুই আমাকে বলিস এত মানুষ কেমনে চিনে। আমি তোকে একটা লাইন শুধু বলি, মানুষ কেমনে চিনে। তুই একটা উবার কল করলি, ঢাকা শহরে উবার চলে না ভাই, একটা উবার চলে। এটা একদম আমার সারা জীবনের মানে নিজের থেকে পাওয়া জ্ঞান আর কি। একটা উবারে তুই এখান থেকে বনানী যাবি, উবারটা অ্যাকসেপ্ট হইলো, তোকে বললো, তোকে কল দিল, বাট তুই কল দিলি, কল দিয়ে কি বলিস তুই? মানে উবার ড্রাইভারকে কি বলিস? ভাই ম্যাপ দেখে চলে আসেন, ম্যাপ দেখে চলে, এক্স্যাক্টলি এই কথাটা বলে। আচ্ছা, এইখানেই হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় পায়ে কুড়াল মারা। এইটাই হলো নেটওয়ার্কিং এ। একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিয়েই বোঝা যাবে যে নেটওয়ার্কিং জিনিসটা কি। প্রথমে দেখা উচিত হচ্ছে তুই অনেক শিক্ষিত, উবার ড্রাইভার ভাই অত শিক্ষিত না। উবার ড্রাইভার ভাই ওই মুহূর্তে পাঠাও চালাইতে পারে, আবার উবারও চালাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, উনি হয়তো একটা যাত্রী আছে অথবা যাত্রী নাই, উনি কলে আছে অথবা কল নাই, উনি জ্যামে আছে অথবা জ্যাম নাই। তার চাইতে অনেক সোজা হইলো প্রথমে যদি তুই বলতি যে ভাই আপনি কোন জায়গাটায় আছেন, তুই কিন্তু ম্যাপে দেখোস। তারপর তুই যদি বলিস যে আমি অমুক জায়গায় আছি, তো আপনি রাস্তাটা মোচড় দেন, 27 নাম্বার থেকে আসতে হইলে সোজা চলে আসেন 32 নাম্বারের রাস্তা দিয়ে, তাইলে হাতের বাম দিকে একটা বিল্ডিং আছে KFC লেখা, ওইখানে আমি দাঁড়ায় আছি। পার্থক্য হলো এই, ম্যাপে দেখে চলে আসেন, আবার ওই উনি নাও চিনতে পারে, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। এটা হলো 1 নাম্বার জিনিস। তার মানে হচ্ছে একটু বুঝায় বলা, কারণ উনির কাছে এই জিনিসটা নাই।
হ্যাঁ, একটা চাইনিজ লোককে আমরা যদি বাংলায় গালি দিই সে এটা বুঝবে না, ঠিক আছে? সো এইটা হলো মেইন কাজ, যে নেটওয়ার্কিং মানে কি? নেটওয়ার্কিং মানে হচ্ছে মেমোরিটা তৈরি হয়ে থাকা। নেটওয়ার্কিং এক শব্দ হচ্ছে মেমোরি তৈরি হওয়া, এবং এই মেমোরিটা যদি ভালো মেমোরি হয় নেটওয়ার্ক বড় হবে, আর যদি মেমোরি তৈরি না হয় এটা তা উবার ড্রাইভার মানে কেউ না, কিন্তু তাকে বলা উচিত যে এটা আসেন এবং KFC বিল্ডিংয়ে আমি দাঁড়ায় আসছি, ম্যাপে দেখে চলে আসেন না, ফার্স্ট লাইন। আর একটু গভীরে যাচ্ছি এবার এটার সম্পর্কে। কখনো কি বলিস যে গাড়ির কালার কি? খুব ইম্পর্টেন্ট হচ্ছে গাড়িটার মডেল কি আর গাড়িটার কালার কি। 100টা সাদা গাড়ি দেখা যাচ্ছে, তাহলে 100টা প্রোভক্স দেখা যাচ্ছে, তার মধ্যে ওনার গাড়ি কেমনে চিনবি? ওই 32-43 দেখে এই জীবনে না। ওটা তাহলে বলতে হবে দিনের বেলায় যে ভাই আপনি হেডলাইট জ্বালায় আসেন। দিনের বেলায় কোনো গাড়িতে হেডলাইট জ্বলবে না কোনো প্রোভক্সে, তোর উবারে হেডলাইট জ্বলবে, তাহলে তুই গাড়িটা পিক করতে পারলি। রাতের বেলা হইলে বললি যে ভাই আপনি ইমার্জেন্সি লাইটটা জ্বালায় আসেন। ইমার্জেন্সি লাইট রাতের বেলা নর্মালি জ্বালাবে না, তাইলে বাম দিক দিয়ে ঘেসে আসেন আর এটা দিয়ে আসেন আপনি। সো কমফোর্ট দেয়া এবং ভ্যালু অ্যাড করা, তার লাইফে যে সম্মানটা দিলি, তাকে একটু আগায় দিলি, এইটা করলেই নেটওয়ার্কিং অটো বাড়বে। বস পোলাপান তো ধরেন আমাদের এখন ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম স্কিল শিখে, সেটা মাইক্রোসফট এক্সেল হোক, AI হোক, হোয়াট হোক, কিন্তু ধরেন ক্যারিয়ার ডেভেলপমেন্টে তো আমি দেখছি যে নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পোলাপানরা তো কেউ নেটওয়ার্কিং শিখায় না। হ্যাঁ, যেই জন্য মানে আপনার কাছ থেকে শেখার জন্য এবং আমাদের সবাই শেখানোর জন্য বেসিক্যালি এই পডকাস্টের নামে দিব ফ্রি মাস্টার ক্লাস অন নেটওয়ার্কিং। সর্বনাশ। তো এখন মানে আমি জেনুইনলি মনে করি যে পোলাপান আসলে নেটওয়ার্কিং পারে না। আমিও কাঁচা, কিন্তু আমি দেখছি পোলাপান আরও অনেক কাঁচা। পোলাপান নেটওয়ার্কিং জিনিসটা বোঝে না, মানে রুমের থেকে বাইরে হয়ে চাচারে সালাম দিব বা চাচারে বলবো কেমন আছেন, এইটারেও সে বোঝে না যে এটারও একটা ভ্যালু আছে। চাচার কাছেও তার একটা ইমপ্রেশন আছে এবং ইমপ্রেশনটা তার জীবনে কাজে লাগবে। ওই চাচারও তাকে কোনো একটা ভ্যালু অ্যাড করার আছে, অবশ্যই আছে। তো প্রত্যেকটা জায়গায় আত্মীয় স্বজন পোলাপান কিন্তু এখন প্রচুর পরিমাণে ধরেন যেটা বলে আর কি, যে মানে ফেসবুকে ফলোয়ার অনেক আছে, জানা যায় কেউ আসবে না, মানে আইডিয়াটা হচ্ছে কি যে আসলে জেনুইন তার কেউই নাই, এবং সেইখানে পোলাপান নেটওয়ার্কিং করতে আসলেই খুব স্ট্রাগল করে, এবং সেটা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের অনেক বড় একটা ফ্যাক্টর। তো আপনার মানে আমরা যদি শুরু করি জায়গা থেকে যে ভাই নেটওয়ার্কিং মানে জিনিসটা কি, এবং ক্যারিয়ারে আপনার নিজের লাইফে বা নেটওয়ার্কিং আসলে কতটা মানে সিগনিফিকেন্ট ফ্যাক্টর ছিল আপনার জীবনে ভালো করার ক্ষেত্রে? একদম সোজা কথা ভাইয়া, ওই যে চাচাকে সালাম দেওয়ার কথা বলছিস, আসল সালামটা হচ্ছে সে দারোয়ান ভাইকে দেয় তো, সে সামনে রাস্তার মানে গরিব মানুষটাকে দেয় তো। চাচা তো অনেক দরকারি, তার জন্য স্বার্থ আছে। এইটা শুরুটাই হবে হচ্ছে নিঃস্বার্থভাবে, ভ্যালু অ্যাডিশন এবং নিঃস্বার্থ যদি হয় তখন আসলে হয় কি ভাই আমার এটা কিন্তু একদম IPOর মতো। আমি তোকে বাংলা IPO বলি, IPOতে কেউ যদি ইনভেস্ট করে তারপর এটা দাম বাড়ে না ভাই। তুই যত বেশি মানে আগে ইনভেস্ট করবি, আগে ইনভেস্ট বলতে একদম বাস্তব উদাহরণ দেই। আমি একদিন বুয়েটের হলে ছিলাম, হলে একটা ছেলে চিটাগাং থেকে আসছে আমার রুমমেটের কাছে, এবং আমার রুমমেট তখন রুমে নাই, সে চলে গেছে সিলেটে ঘুরতে। একটু বোঝার চেষ্টা কর, তাহলে যেই ছেলেটা আসছে ও তখন মোবাইলের যুগ নাই। এই ছেলেটা কি করবে? পরের দিন তার বুয়েটের ভর্তি পরীক্ষা, সে প্রথম বছর বুয়েটে আসে নাই, পরের বছর আসছে। তো আমি জাস্ট দেখে টেকে বলতেছি, বুঝাই যাচ্ছে যে প্রথম বছর ছেলেটা বুয়েটে চান্স পায়নি, দ্বিতীয় বছরে আসতেছে, কালকে সকালে পরীক্ষা, আজকে বিকালে আসছে, ঢাকা শহরে কোথায় থাকবে এমন খুব বেশি জানা নাই, একটা বন্ধুর কাছে আসছে, সেই বন্ধুটা নাই। একটু দেখ, আমি জাস্ট রুম থেকে বাইর হয়ে বললাম, তুই ওর মানি হচ্ছে ফ্রেন্ড, মানি হচ্ছে তুই তো আমারও ছোট ভাই, হে তো আমার ছোট ভাই, তুই আমার রুমে থাকবি, আমার পাশের রুমে তুই থাকবি, রাতের বেলা তুই এই ডাইনিং থেকে, তোকে আমি বলতেছি ক্যান্টিন থেকে তোর খাওয়া আসবে, কালকে তুই পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়ে চলে যাবি। এবং এরপর আমি কিন্তু এটা ভুলে গেছি, এই ঘটনাটা আমি ভুলে গেছি। সেই ছেলেটা বুয়েটে চান্স পাইছে অনেক বছর পরে, প্রায় 10 বছর পরে সে আমাকে বলছে, ভাইয়া আপনি কি জানেন এই মানুষটাকে? ওই মানুষটা কিন্তু আমি ছিলাম, আমি তখনও মনে করতে পারি নাই, এবং আমি ভুলে গেছি। দ্যাট মাইট বি দ্য বেস্ট পার্ট, যে ও এখন পর্যন্ত আমার মনে হয় আমি যদি 3-5টা আমার যদি ছোট ভাইকে আমি কল দেই কোনো বিপদে, সে হচ্ছে একটা। তার মানে কি দাঁড়াইলো?
তার মানে হচ্ছে নেটওয়ার্ক যদি কেউ করতে চায় যে আমি নেটওয়ার্ক করব, এটা জীবনে হবে না ভাই। এটা শুধুমাত্র হবে একটা জায়গা থেকেই, সেটা হচ্ছে তুই শুধু সেলফলেসলি মানুষের সাথে ভালো বিহেভ করবি, মানুষের ভ্যালু অ্যাড করতে চেষ্টা করবি তার জীবনে, বাকিটা আপসারাপ হবে। আপসারাপটাও কেমনে হবে সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে তুই তোর আশেপাশে, আমরা যে হলের থেকে শুরু করি, আমাদের মূল হচ্ছে ইন্টারনেট থেকে যখন আমরা হলে চলে আসলাম ভাই, যেই মুহূর্তে হলে আসলাম, হলে আমরা আস্তে আস্তে 12 ঘাটের 12 টাইপের মানুষ পাইলাম। এই মানুষের সাথে যোগাযোগ হবে, এই মানুষরা আস্তে আস্তে তোর সাথে বড় হবে। যখন তোর সাথে ভাইয়া বড় হবে, আস্তে আস্তে ফার্স্ট লেয়ার নেটওয়ার্কটা হচ্ছে তাদের সাথে, তোর বিহেভ এবং এটা দিয়ে, কিংবা স্কুলে তোর বিহেভ এবং এটা দিয়ে, কলেজে, পাড়ার মধ্যে। সেকেন্ড লেয়ার নেটওয়ার্কটা হচ্ছে এরপর রেফারেল কেস, একটু বুঝ, রেফারেল কেস। এরপর অনেক দিন পরে আমার দেখা তোর সাথে, তোকে আমি চিনি না ভাই, আপনি কোন দিকে থাকেন ভাই? আমি এলিফ্যান্ট রোডে থাকি। এলিফ্যান্ট রোডে তো আমিও ছোটবেলায় থাকছি। কিংবা আমার অমুক ভাইকে চিনেন কি না? চিনি। এরপর তুই চলে গেলি, কিংবা আমি চলে গেলাম, তোর আমার সাথে বিজনেস করার আছে, কথা বলার আছে, কাজ আছে, তুই অটোমেটিক্যালি হয় ওই ভাইয়াটাকে ফোন দিবি ফার্স্ট লাইন, অথবা তুই আমার সাথে ফেসবুকে লিঙ্কডিনে অ্যাড হইলে সেখানে তোর পছন্দের কাউকে তুই জানবি যে এই মানুষটা আসলে কেমন, আমার তো ভাল লাগছে। বাংলাদেশে একটা প্রবলেম হলো ভাইয়া, বাংলাদেশে ভালো ব্যবহার করা মতো মনে করে নিশ্চয়ই কোনো না কোনো এটার পিছনে একটা মতলব আছে। আমরা এত ঠকি মিষ্টি কথা দিয়ে, এটা দোষের কিছু না, কিন্তু তুই এটা খবর নিবি। এই খবর নিয়ে যখন মানে রেফারেল যখন বলবে যে না আমি চিনি এই লোকটা ভালো, তখন কিন্তু তোর জন্য খুব তাড়াতাড়ি কাজটা আগায় যাবে। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার এটার সাথে যোগ করতে চাচ্ছি, শুধু এই ভালোটা না, এই ভালোটার সাথে হচ্ছে আমরা যখন কাজ করতে যাই না তোর সাথে, এবার আমি ব্যবসা হয়ে গেল, তোর সাথে আমি কাজ করি, কাজ করার সময় কিন্তু আবার অনেক ভুল হবে, তোরও ভুল হবে, কিন্তু এই রেফারেল আমাকে বাঁচাই দিবে। তুই তখন তোর ভাইকে বলবি, মিনাজ ভাইকে তো এমন ভাবছিলাম, এখন তো দেখি হালা এরকম না, ওই রকম না, সেরকম না, উনি তো এরকম। তখন উনি বলবে উনি এমন হোক কিংবা না হোক, ওনার মনটা ভালো, তুই একটু ধৈর্য ধর। এই সুযোগটা আরেকজনকে তুই দিতি না, তুই আমাকে দিবি। কারণ হচ্ছে তুই জানিস যে আরো 2জন লোক তোকে বলছে, তোর আপন 2টা ভাই বলছে যে এই মিনাজ ভাইটা ভালো। এটা খুব মানে আমাদের চলার পথে ভুল হবেই। সো ভুল হওয়ার জন্য এই নেটওয়ার্কিং হচ্ছে তোর একটা বাঁচার রাস্তা। ওরা তোকে বাঁচাই দিবে, আবার তোকে পরিচয় করাই দিবে। সো তোর কাজ একটাই, যার সাথে দেখা হচ্ছে তার সাথে ভালো ব্যবহার করা, এমপ্যাথেটিক হওয়া, যেটা ড্রাইভারের উদাহরণ ছিল, খুবই ইম্পর্টেন্ট উদাহরণ। আরেকটা হচ্ছে অবশ্যই সেলফলেসলি করবি, নেটওয়ার্ক বানানোর ট্রাই করিস না। যাওয়া মাত্র কার্ড দেওয়া, যাওয়া মাত্র একটা ছবি তুলতে পারি, মানে এই এখনকার পোলাপান যে মনে করে যে ধরেন আমি এখন নেটওয়ার্কিং ইভেন্টে যাব, হ্যাঁ আমি এখন লোকজনের সাথে একটু পরিচিত লোকজনের সাথে ছবি টবি তুলবো, তার ভিজিটিং কার্ড আমার কাছে থাকবে, আমার তার কাছে থাকবে, তাইলেই তো ব্যাস ব্যবসায় সফল, চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই অ্যাপ্রোচটাতে যেটা দেখা যায় যে পোলাপান সেটা বিজনেস করতে যাক আর চাকরি করতে যাক, সময় প্রচুর নষ্ট হয়, কিন্তু কাজের সম্পর্কটা আসলে হয় না। পোলাপান এখানে নেটওয়ার্কিংয়ে কোন জায়গাটা মিস করে বা ভুল বোঝে? ইভেন্টে যাওয়াটা খারাপ না, ইভেন্টে যাক, ইভেন্টে যে ভাইয়া ওর ফোকাস কোনটা, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মানে ফোকাস যদি হয় যে ইভেন্টে গেলাম, চেক ইন দিলাম, সেটা ছোট ফোকাস। বড় ফোকাস কি, উনি যদি অ্যাকচুয়ালি ওখান থেকে 10টা গেস্টের মধ্যে যদি 2টা গেস্টকেও উনি চিনতে পারে, মানে ওনার সম্বন্ধে যদি যায়, ধর যে কোনো একজনের সম্বন্ধে গেল, সেটা মানে যে কেউ আমাদের চোখে যে কোনো একজন, ধর যার ইভেন্টেই গেলেন, ওই XYদের নাম না বলি, যে ওনার ইভেন্টে গেল, ওনার সম্বন্ধে যদি একটু পড়াশোনা যায়। আরেকটা মারাত্মক ইভেন্টের ভালো জায়গা আছে ভাইয়া, সে যদি একটা সত্যিকার প্রশ্ন করে, প্রশ্নটা যদি এরকম না হয় যে আমি ধন্য আপনাকে প্রশ্ন করতে পেরে আপনাকে দেখার আমার অনেক শখ ছিল, এটা নয়, বরং উনি একটা ব্যাপারে টপিকে আলোচনা করলো, সে সেটার পজিটিভ নেগেটিভ কমপ্লিমেন্ট যে কোনোভাবে, একটা ইভেন্টের আসল ভেলকিটা হচ্ছে শোনার সময় না, প্রশ্নোত্তর পর্বে। আর এরপরে যদি কথা বলার সুযোগ পায়,
কিন্তু ধর তুই এবং আরেকজন কথা বলতেছেন, হঠাৎ করে যে স্যার আমি ভক্ত, আমি অনুরক্ত, আমি একটা ছবি তুলতে চাই কার্ড, এটা উল্টা ক্ষতি। কিন্তু ও যদি একটু সময় নিয়ে যে ভাইয়া আমি এখানে শুনেছি, এর আগে আপনার ওই পডকাস্ট দেখেছি, সেটা বলেছিলেন, সেটাও ভালো লেগেছে, আমি কি আপনার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারি কিনা, অথবা লিঙ্কডইনে, এবং আমি আপনাকে বিরক্ত করব না। মানুষ ফেসবুকে অনেক পরে যুক্ত হবে, মানে পার্সোনাল টাচ ধারা হবে না, লিঙ্কডইনে তার আগে হবে, হোয়াটসঅ্যাপটা হয়তো বা ফেসবুকেরও পরে হবে, নাম্বার সবাই দিতে চায় না। এই যে পার্থক্যগুলা, এই জিনিসটা যদি একটু লেয়ারটা বুঝতে পারে যে প্রথমে আমি লিঙ্কডইনে যুক্ত হই, আমার ভালো মন্দ লিঙ্কডইনে জিজ্ঞাসা করব, তারপর যদি কোনোদিন সম্ভব হয় হোয়াটসঅ্যাপে আমি জানাবো। আর ওনার সম্বন্ধে পরে যদি পেপারে লেখা আসে, ইভেন্ট কিন্তু শেষ হয়ে যায় না, ইভেন্টের পরে লোকটার সাথে কি পেপারে লেখা আসতে পারে, তখন এটা নিয়ে যদি উনি ওনাকে পজিটিভভাবে জানায় যে আমার এই লেখার এই ভালো লাগছে, এই জায়গাটা আমাদের মনে হয়েছে, এবং যদি পোস্ট দেয়, আমি অনলাইনে কথাই বলতেছি, অচেনা মানুষের কথা, পোস্ট দিল, এক লাইন না লিখে দিল, পোস্টটা এক লাইন না লিখে যে গুড থট, হ্যাঁ এটা মানে অসম্ভব ভালো রিডিং, এরকম না লিখে যদি একটা প্যারা লেখা যায়, হ্যাঁ সেটা অনেক কাজ দেয়, তখন সেটা তখন ভ্যালু অ্যাড করে আমার মনে হয়। এটা এতটুকুই। তো ধরেন পোলাপান নর্মালি, ধরেন এখন তো ফেসবুকে অথবা লিঙ্কডইনে পোলাপান প্রচুর নেটওয়ার্কিং করতে চায় বা চেষ্টা করে, কিন্তু করতে গিয়ে পোলাপান অনেক সময় একটা খুব বাজে ইমপ্রেশন তৈরি করে ফেলে। নেটওয়ার্ক তো হয়ই না, উল্টা মানে আরও খারাপ নামে চেনে, ব্যাপারটা অনেক ক্ষেত্রে এরকম হয়। তো পোলাপান ফেসবুক বা ইউটিউবে আসলে নেটওয়ার্কিং করতে গিয়ে কী ভুল করে? হয়তো বা তাড়াহুড়াটা করে ফেলে ভাইয়া, সত্যি কথা। যাকে আর ওই যে হাই স্পেস হ্যালো, আপনি কেমন আছেন, এই কথাগুলি যাকে বলছেন, ওনার তো হয়তো বা 200টা এরকম মেসেজ আছে, তাইলে ভাইয়া মেসেজটা একটু কংক্রিট হওয়া দরকার। কংক্রিট মেসেজটা খুবই জরুরি, মানে উনি যদি একটা মেসেজও পাঠায়, সেটা কোনো কারণে পাঠাক, এই জন্য নয় ওনাকে তোষামোদি করে পাঠানো যে আপনার ওটা ভালো লেগেছে আর এটা হয়েছে, মানে খালি তোষামোদি। তার চাইতে বরং একটা রিয়েল একটা লাইন ও করুক যে আমি বারবার মেসেজ পাঠাবো না, কিন্তু আমি যেই মেসেজটা পাঠাবো সেই মেসেজটা রিয়েলি হবে, মানে তার মধ্যে ভ্যালু থাকবে। এবং এতটুকু আমি হয়তো ঠিক মতো বোঝাতে পারছি কিনা আমি জানি না, মানে পারছি কিনা এটা, মানে তোকে একজন পাঠালো, তুই সেই লোকটা, তোকে যদি বারবার পাঠায় হ্যালো ভাইয়া, হাউ আর ইউ, ইজ ইট রাইট টাইম টু টক টু ইউ, এই কথাটাই তো অনেক ডেঞ্জারাস। তুই একবার তাকানোর পরে আসে না, তার সাথে যদি বলে ভাইয়া আপনি যদি আমার মেসেজটা পড়েন, ইয়াহিয়া ভাই এই ব্যাপারটা সম্বন্ধে জানতে চাই, আপনি লিখে দেন অথবা যদি ভয়েস টেক্সটে জানান, আমি খুব খুশি হব, ঠিক আছে। এই তুই একটা জবাব দিলি, তুই বুঝে শুনে একটা জবাব দিলি, তারপরের প্রশ্নটা করে ভাইয়া আপনি অনেক ব্যস্ত থাকেন, জবাব দিচ্ছেন, আমি কি সেকেন্ড প্রশ্নটা করব, না হলে আজকে থাক আমি পরে করি। এই যে ব্যবহারটা, তার ব্যবহারের পরে কিন্তু তুই বলবি যে হ্যাঁ ভাইয়া করো, কিংবা তোর ভালো লাগলে তুই বলবি ভাইয়া আমাকে একটা ফোন কর, এই আমার নাম্বার নেই। মানে বিষয়টা হচ্ছে আস্তে আস্তে করে তার মনের মধ্যে ঢুকা। টু বি একটা মানে খুবই লেম টাইপের হতে পারে। একটা মেয়েকে যদি ইমপ্রেস করতে চাস আর যদি হঠাৎ করে বলে ফেলিস যে আমার তোমাকে ভালো লাগে, এই নাও ফুল, আমরা কবে কফি খাবো, তাহলে খুব তাড়াতাড়ি হয় না। তার চাইতে আস্তে আস্তে যদি মানুষটাকে ইমপ্রেস করা যায়, নেটওয়ার্কিংটাও তো একই রকম, তাড়াহুড়াটা না করলে মানে এটার অনেক অনেক বড় ফায়দা আছে, পজিটিভ ফায়দা আছে ভাইয়া। লোকজন তো ধরে নেটওয়ার্কিং করার জন্য যেটা করে সেটা হচ্ছে গিয়ে যে তারা যেটা মনে করে সেটা হচ্ছে গিয়ে যে আমি গুরুত্বপূর্ণ মানুষের সাথে মিশতে যাচ্ছি, ওকে, যে গুরুত্বপূর্ণ মানুষ, ওকে ভালো কথা, যে আমাকে চাকরি দিতে পারে, ব্যবসা দিতে পারে। কিন্তু ধরেন আপনার ক্ষেত্রে আমি দেখছি যে আপনি প্রচুর ছোটখাটো পোলাপানের সাথে প্রচুর সম্পর্ক রাখেন, অথবা ধরেন ইভেন গ্রেটার সোসাইটির সাথে। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ডেফিনেটলি যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদের তো একটা অবশ্যই দরকার আছে, বাট আপনার লাইফে বা আপনার ক্ষেত্রে আপনি কতটুকু দেখছেন যে যারা অ্যাপারেন্টলি গুরুত্বপূর্ণ না, তারা কখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? আচ্ছা ভাইয়া, খুব চমৎকার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এই গুরুত্বপূর্ণ মানুষ বুঝে যদি আমি নেটওয়ার্ক করতে চাই, তাইলে আমি একেবারে সর্বনাশা পদ্মা নদী, আমি পায়ে কুড়াল মারলাম। ওই লোকটা গুরুত্বপূর্ণ হয়েছে, তার কাছে এরকম অনেকগুলি অপশান আছে, এবং সে যদি বুঝে ফেলবে, এটা বের হয়ে আসবে যে আমি ওনার সাথে সম্পর্ক রাখতে চাই, তাইলে খুব বাজে হবে,
এটা তার জন্য বাজে হবে। সে যখন পাশের জনের সাথে কথা বলবে তখন ওই পাশের জনকেও বলবে যে দিস ইজ এ ফেক ক্যারেক্টার, এটা ভালো হবে না, এটা ভালোর দিকে যাবে না। আচ্ছা, তার চাইতে বরং তুই তো সোসাইটি কাছের লোকদের সাথে, বাংলাদেশে একটা মজা আছে ভাইয়া বাংলাদেশের নেটওয়ার্কিং এর, তুই কেউ না, তোর একটা বন্ধু, কিন্তু বন্ধু চাচাটাই হচ্ছে ওই গুরুত্বপূর্ণ লোকটা। শুধু তুই এই বন্ধুটা, এই সাধারণ মানুষটার সাথে তুই ভালো সম্পর্ক রাখবি। আর বাংলাদেশ এত কানেক্টেড যে হয় একই ছোটবেলায় একই পাড়ার অঞ্চলে ছিল, অথবা গ্রামের বাড়ি এক, অথবা আব্বার বন্ধু, অথবা চাচার সাথে একসাথে হলে থাকছে, এভাবে করেই মানুষজন গুরুত্বপূর্ণ মানুষ খুঁজে পায়। ট্রাস্ট মি। সুতরাং তুই তোর লেয়ারটাকে শক্ত করবি, তারপর রেফারেন্সে আসলে গুরুত্বপূর্ণ মানুষটার কাছে গেলে মানুষটা মূল্য দিবে যে ভাই আমার ভাতিজা কিংবা আমার ছোট ভাই অসম্ভব ভালো, আমি বলতেছি ভালো, আপনি ওকে একটু সময় দিলে ভালো হবে। এই ফোনটা 1000 ঘন্টার কাজ করবে, আরেকটারও কাজ করবে ভাইয়া। ওই লোকটাকে পাওয়ার জন্য তুই কি করতেছিস? স্টক করতেছিস, বিভিন্ন ইভেন্টে যাচ্ছিস। ব্যবসা দিয়ে বলি, একদম ব্যবসা দিয়ে উদাহরণটা বলি যে মানুষ নেটওয়ার্ক করে ব্যবসা সম্প্রসারণ করতে চায় ওই আঙ্গিকে। সেটা হচ্ছে ভাই যে আমরা ব্যবসা করতে যাচ্ছি, আমার ওনার সাথে সম্পর্ক লাগবে, খুব ভালো কথা, ওনার সাথে সম্পর্ক লাগবে। এবার আমি নিজে ওনার কাছে গেলাম আর বললাম ভাইয়া আমি অমুক, আমি ইনোভাস টেকনোলজিসের কো-ফাউন্ডার, আমি এই করি সেই করি সেই করি। এইটা বললে কাজ হবে না তা না, তার চাইতে অনেক বেশি হবে। ইনোভেসকে যদি চিনে, ধর তুই চিনিস আর তুই ওই ভাইয়াকে চিনিস, ভাইয়া আমার একজন বড় ভাই আছে, সে শুধু আমার বড় ভাই না মিনাজ ভাই, আমার বড় ভাই এবং মেজো ভাই দুইটারও বড় ভাই। শুনেন ভাই, উনার একটু আপনার সাথে বসতে হবে, উনি আপনার কাছে যাবে, উনি পাগল কিসিমের লোক, উনি এমন, হয়তো বা আপনার ভাল লাগবে না, বাট আমি চাই আপনি একবার ওনার কথাটা শুনেন। ভাইয়া 5টা 5 স্টার হোটেলের মিটিং 50টা ইমেলের চাইতে ওই একটা ব্যাপার ইম্পর্টেন্ট, অথচ তুই হয়তো বা ধরে নিলাম তুই যদিও পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ, আমি ধরলাম তুই গুরুত্বপূর্ণ না, তুই শুধু আমার ছোট ভাই, দ্যাটস ইট। কিন্তু দেখ কাজটা কিন্তু হয়ে গেল। সো কখনোই ওই মানুষের সাথে টার্গেট করে আমি যদি নেটওয়ার্ক করতে চাই, 99% চান্স আছে ভাইয়া আমি উড়ে যাব। সো নেটওয়ার্কিংকে আমরা এখানে বলতে পারি নেটওয়ার্কিং আসলে একটা ওভারঅল অ্যাটিচিউড, মানে পুরো অ্যাটিচিউডের মধ্যে নেটওয়ার্কিং ব্যাপারটা থাকতে হবে। মানে আমি হঠাৎ করে এখন আমি স্মাইল করব, হঠাৎ করে আমি হাসবো, তাহলে ধরা পড়ে যাবে। তো বাঙালি তো চালাক, আমরা যেহেতু ঠকে বড় হইছি, এবং অলওয়েজ আমি যে কথাটা বলছি, যখনই তুই ভালো কিছু করতে যাবি আমরা প্রথমেই বুঝি যে এটা তো একটা বাটপার, এটা ভালো করতেছে কেন, মতলব কি গ্যাঞ্জাম আছে, তাই না ভাই? এটা 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 আমরা তো ঠকছি অনেক, আমাদের তো ঠকা। সো এটা হবেই, কিন্তু ভাইয়া তুই সেলফলেসলি ভালো করবি, সামনের মানুষটা প্রথমে দেখবে যে আমি তো এটা বাটপার ভাবছিলাম, শালা বাটপার তো না। তারপর 2-1টা ফোন করবি, একবারে কিন্তু হবে না, লেখা পড়বি, ফোন করবি, কোনো না কোনোভাবে দেখবি, কাজ দিবি, এভাবে তারপর তুই কিন্তু ভক্ত হয়ে যাবি। বিষয়টাই হচ্ছে এইটা আর কি, মানে তোকে কনভার্ট করতে হবে, তোকে মানুষটাকে, এবং পুরাটার জন্য একটাই রাস্তা, এমপ্যাথেটিক্যাল হবি। বারবার বলতেছি এমপ্যাথি যদি থাকে, তোর যদি মানুষকে, ছোট মানুষ আর বড় মানুষের মধ্যে যদি ফারাক না করিস মেশার, তাইলে বাকিটা এটা রিপল ইফেক্টের মতো কাজ করে ভাইয়া। ইভেন আমাদের ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগে সালাম দিতেন, মানে জাস্ট টু মানে স্টেট দ্যাট ইভেন ওনার ওই সময় 1400 বছর আগেও মানে নেটওয়ার্কিং স্কিলের টনটনা, হ্যাঁ, মানে দ্যাটস দ্যাট আইডিয়া যে তুমি আগে হাত বাড়াও, তুমি শেষে হাত সরাও, এবং তুমি আগে সালাম দাও, জাস্ট দ্যাট। এবং সবার ক্ষেত্রে মানে দিনের শেষে পরিবেশের মধ্যে ওনাকে এসে মানে করতে হয়েছে না, সবাই এরা ছিল শত্রু, তারপর এটাকে কনভার্ট করে ওনার পক্ষে আনতে হয়েছে। এটা তো খুব মানে নর্মাল কেস না, অ্যাবসলিউটলি না। এটাই বাংলাদেশের ছেলেপেলের একটা বড় মানে ধারণা, সেটা হইলো যে আল্লাহর দুনিয়া খালি বাংলাদেশেই এই মামা চাচা দিয়েই খালি চাকরি হয়, মামা চাচা দিয়েই খালি ব্যবসা হয়। হ্যাঁ, পৃথিবীর আর কোথাও তো মামা চাচা লাগে না। হ্যাঁ, পৃথিবীর সবখানে ফেয়ারলি জব অ্যাসেসমেন্ট হয়, তা আমি ফেয়ারলি জব করব, কিন্তু এই বাংলাদেশ কি একটা জায়গা এখানে খালি মামা চাচা দিয়ে হয় বা পরিচিত দিয়ে হয়, এটা তো আসলে আমাদের দুর্নীতিগ্রস্ত দেশ বলে এরকম হয়। তো এই জায়গাটায় কিন্তু ফান্ডামেন্টালি তো নেটওয়ার্কিংয়ে আমরা দেখি যে জিনিসটা আসলে মানে অন্যরকম।
আপনার অভিজ্ঞতায় আপনি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আল্লাহ যা দিচ্ছে করেছি। তো সেই ক্ষেত্রে আপনি আসলে জিনিসটাকে কিভাবে দেখেন? ভাইয়া এটা একদমই ভুল যে আমাদের দেশে শুধু মামা চাচা দিয়ে হয়, পৃথিবী যাওয়া হয় না। পৃথিবীতে বড় বড় লবিস্ট নিয়োগ করা হয়। লবিস্ট ইজ মোর দেন মামা চাচা, অ্যাবসলিউটলি লবিস্ট ইজ দ্য ফার্ম। হ্যাঁ, এবং তারা মোর দেন মামা চাচা, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এগুলার জন্য এই মানে এখন বিদেশের মাটিতে আমরা তো আসলে ওই রকম জবটা সবসময় দেখি না। আমরা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি কিংবা এই লেভেলের জবটা দেখি। আমরা কয়টা বিদেশের পলিটিশিয়ানদের সাথে মেশার সুযোগ পাই? আমাদের শুধু মনে হয় আমাদের দেশে পলিটিশিয়ান খারাপ, ফাইন হতে, কিন্তু পৃথিবীতেও যারা পলিটিশিয়ান আছেন, যারা লবিস্ট ফার্মের মানুষ, যারা ম্যানিপুলেশনের সাথে যুক্ত থাকেন, ওনাদের সাথে তো ভাই আমাদের বসা হয় না। মানে ঢাকা শহরে ঢাকা ক্লাবে হয়তো বা তোর এক্সেস আছে, কিন্তু ভাইয়া নিউ ইয়র্ক সিটিতেও যে ঢাকা ক্লাবটা আছে ওদের যেটা, সেইখানে তো সবাই যাচ্ছে না। সেই ইন্টারন্যাশনাল ক্লাবের ভিতরে কোন গল্পটা হয়, ওই গল্পটা আমাদের অজানা থাকে। এই জন্য এটা মনে হয় ভাইয়া পৃথিবীর প্রতিটা দেশেই একই রকমভাবেই চলে। প্রতিটা দেশেই একটা দামি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে একটু অন্যভাবে দেখা হয়। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আইভি লিগ। আইভি লিগে কিন্তু ভর্তি হওয়ার জন্য আরও 2 জন মানে আইভি লিগারের দিতে হয়, তাই না বাবা? আচ্ছা, দিতে হয়। যেমন রোলস রয়েস গাড়ি কিনতে হলে আরও 2 জনকে করতে হয়, যদি আমার ভুল না হয়ে থাকে। তার মানেটা কি? রেফারেল সব জায়গাতেই কাজ করে। আমাদের প্রথম বের হওয়া মাত্র আমরা যদি প্রথমে বাংলাদেশের কন্টেস্টটা দেখি, তাই আমার মনে হয় যে বাংলাদেশ, কিন্তু না, এটা পুরো পৃথিবীতেই এই লেয়ার টু লেয়ারটা থাকে। আমরাও যদি ওইসব দেশের পলিটিক্যাল ফ্যামিলির সাথে যদি আমরা মেশার সুযোগ পেতাম, কিংবা তারা যদি খোলাসা হতো, তাদের অন্দরমহলের কাহিনী যদি খোলাসা হতো, তাহলে একই রকম কাহিনী বের হয়ে আসতো। এতটুকুই। না, আমার কাছে এই জিনিসটা মানে অবাক লাগে যে পোলাপান যদি সিম্পলি সিলিকন ভ্যালির গল্পটা দেখে, সিলিকন ভ্যালি ফান্ডামেন্টালি একদম কতগুলো ইউনিভার্সিটির কয়েকটা ব্যাচ, এবং তারা সবাই শুরুর দিকে তাদের যে প্রথম টিমটা সব কাছাকাছি লোকজনকে দিয়ে, এটাই তো। তারপরে তারা এক্সপ্যান্ড করতে করছে। ইন্ডিয়া যারা ইউনিকর্ন ম্যাক্সিমামই আইআইটি থেকে আসা মানুষজন না। এক্স্যাক্টলি, মানেটা কি? এক্স্যাক্টলি। দিনের শেষে আমি যাকে চিনি তার কাছে আমি ব্যবসা করতে যাই, তাই না? আইডিয়া তো শেয়ার হয়। ব্যান্ড সঙ্গীত, বিটলস যারা করেছেন কিংবা অন্য যারা, মানে শুধু ব্যবসাটা বাদ দেই, তারা তো কাছাকাছি সময় আড্ডা দিত, রাইট? আমাদের ইনোভেস, আমাদের একদম ছোট, আমাদের একটা নিজেদের কোম্পানি ইনোভেস, আমরা তো সব কয়টা কো-ফাউন্ডার চেনা জানা ছিলাম। আমরা তো মানে চেনা জানা ছিলাম, এটা তো সত্য কথা ভাইয়া। মানুষ তো প্রথমে কানেক্টেড হয়, তারপর স্বপ্নটা শেয়ার করে, তারপর সে ওখান থেকে মনে করে যে এদের সাথে থাকলে এরা আমাকে ছুরি মারবে না। এভাবে করেই তো মানে কাজটা শুরু করে। সো সব সূচনাই দেখা যায় যে খুব আশেপাশে চমৎকার হয় পাশের মানুষ, অথবা আরও উদাহরণ আছে বাংলাদেশের অনেক বড় বড় মানে ফার্ম আছে যারা হচ্ছে রুমমেট, কিংবা তারা একই স্কুলের, এরকমভাবে শরীক হয়েছে। হ্যাঁ, আমাদের স্কুল স্পানি পাবলিকের একটা গ্রুপ অফ 0810 এই মোটামুটি $1 মিলিয়ন ফান্ড পেয়ে আসলো থেকে। ওরা জব নিয়ে একটা কাজ করতেছে, হুট করে নাম মনে নেই, সেটা খুব দামি কোম্পানি যারা স্ট্যান্ডার্ড গ্রুপ, ওনারা তো 2 রুমমেট ছিলেন, অন্যতম সাকসেসফুল কোম্পানি, তোদের উল্টা দিকে অফিস ওনাদের, ওনারা একসাথে হয়েছে। সো সব সময় ভাইয়া প্রথমে মানুষ কি করে, হয় হলে মিট করবে, নাইলে ক্যাফেটেরিয়ার সামনে মিট করবে, অথবা বিজ্ঞান মেলায় মিট করবে। সেখানে তারা সেম টাইপের কথাবার্তা বললে রেজোনেন্স সেম টাইপের হবে, হয়তো একসাথে গেম খেলবে অথবা স্মোক করবে। এভাবে করেই তো মানে কোনো না কোনো জায়গায় প্রথমে তাদেরকে মেন্টালি মিট করতে হবে একসাথে, তারপর ওরা রেজোনেন্সটা তৈরি হবে, তখন তারা বলবে তাহলে আমরা এক দিশায় আমরা যেতে পারি, আর সেখান থেকে গ্যারাজ থেকে তৈরি হয়। এটাই সব জায়গাতে এরকম ভাইয়া। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এই পয়েন্টটা মানে নেটওয়ার্কিংয়ে আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এই যুগের পোলাপান মিস করে, সেটা হচ্ছে তারা শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়াতে বসে থাকে। সে রিয়েল পিপল, তার স্কুল টিচার হোক, তার মামা চাচা হোক, তার হুএভার, সে কারোর সাথে বন্ডিং তৈরি করে না, বসে না, আড্ডা দেয় না, গল্প করে না, উপদেশ শুনে না, অ্যাডভাইস দেয় না, অ্যাডভাইস দেয়ও না। এবং কিন্তু সে দিনের শেষে সব কিছু পরে 20 বছর পরে সে হুট করে একটা সিভি জমা দেয়, হুট করে সে বিজনেস করতে চায়, তখন সে কাউকেই পায় না রিয়েল সেন্সে। আশেপাশে হঠাৎ করে সে যাদেরকে পায় তারা ফেক, তখন সে ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং সে মনে করে যে পৃথিবীটা আনফেয়ার। বাট
পৃথিবীতে সবসময় এই যে অ্যাক্টিভ নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিংয়ের যে পার্টটা ছিল সেই পার্টটাকে সে কমপ্লিটলি মিস করে। আসলে ভাইয়া, এবং শুধু তাই না, আমি তোকে আরেকটা জিনিস বলি। আমাদের হলে আমি সবসময় বুয়েটের হল দিয়ে বলতেছি, যেটা আমার নিজের প্রথম আমার বাসার বাইরে থাকা এটা দেখে। ওইখানে এসে প্রথম আমি 64 জেলার মানুষের সাথে দেখা পেলাম, আমি এডিক্টেড মানুষ পেলাম, আমি সুপার প্রেমিক মানুষ পেলাম, পলিটিক্স করে মানুষ পেলাম, প্রচণ্ড পড়াশোনা করে মানুষ পেলাম, খুব সেলফিশ টাইপের মানুষ পেলাম, খুব উদারমনা মানুষ পেলাম। মানে এই যে বলে যে 12 রকম মানুষ, এই 12 রকম মানুষ কিন্তু আমি হলে যেয়ে পেলাম। এবং আমি আল্লাহ বাঁচাই দিচ্ছে যে হল লাইফটা ছিল বলে আমি অল্প সময় জানতে পারলাম। আচ্ছা, হলের তুই তো শুধু সবাই দেখে হচ্ছে স্টুডেন্ট আর টিচার, এখানে সবচেয়ে বড় গ্রুপ স্টুডেন্ট আর টিচার না, সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে ডাইনিং বয়, ক্যান্টিন বয়, মালি, সুইপার এবং আমাদের যারা গার্ড ভাই, এনারা এক একজনের কাছে আছে 30 থেকে 40 বছরের ডাটাবেস। হলের আমার ব্যাচমেটদের কাছে আছে আমারই মতো ডাটাবেস, আমার 4 বছর সিনিয়রের কাছে আছে 4 বছরের বড় ডাটাবেস, আমার দারোয়ান ভাইদের কাছে আছে হচ্ছে 30 থেকে 40 বছরের ডাটাবেস। ওনাদের সাথে যদি শেয়ার করা যায়, ওনারা অনেককে চিনে, অনেককে ওনারা চিনে। এবং হলের সম্পর্কগুলো এমনভাবে তৈরি হয়েছে, ধর আমাদের তোর একদিন তুই আসিস, কি বলে, তোর জ্বর আসলো, তখন রুমমেটরা নাই, তখন কিন্তু ওই সুইপার ভাই অথবা ওই দারোয়ান ভাই কিন্তু পানি দিচ্ছে। সো উনি কিন্তু একটা রিয়েল বন্ডিং তৈরি হয়ে আছে ওনাদের কাছে ভাইয়া, পুরো স্টোরি আছে। সো এই সামনে যে চানাচুরওয়ালা, বুয়েটের সামনে যে চানাচুরওয়ালা ভাইটা বসে আছেন, ওনার কাছে সবচাইতে বেশি মানুষ আছে। ওনার কাছে যাইও যদি তুই বলিস যে আচ্ছা এই পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন হয়তো বা ফেসবুক আছে, ফেসবুকের আগের, আচ্ছা এই ইয়াতে সচিবালয়ের স্বাস্থ্যতে কেউ আছে নাকি আমাদের পরিচিত, আমাদের হলের কোনো আছে? ওনারা গড়গড় করে অনেকে নাম বলতে পারে, ওনারা অনেককে চিনে ভাইয়া। কারণ আবার হলে ওই যখন মানুষ তো স্মৃতি নিয়ে মারা যাওয়ার আগে নাকি মানুষ স্মৃতিটা নিয়েই থাকবে, তো ওনারা ঘুরতে আসেন, এদের সাথে গল্প হয় সবচেয়ে বেশি। সুতরাং যাদেরকে আমি উপেক্ষা করতেছি, অ্যাকচুয়ালি তাদের কাছেই সবচাইতে অরিজিনাল ইনফরমেশনটা ছিল। এবং ওই আমাদের যার সাথে আমি দেখা করতে যাচ্ছি সে বাটপার না ভালো, এটা সবচেয়ে ভালো প্রমাণ হচ্ছে এই লোকটা। এদের সাথে ছোট ব্যবহার করছে কিনা, এদের সাথে মানুষকে টাকা ঠকাইছে কিনা, তার কাছে একাধিক সময় একাধিক গেস্ট আসতো কিনা, এই সমস্ত ইনফরমেশন কিন্তু ওনারা মুখ দিয়ে কথা বলে না, কিন্তু ওনারা সাক্ষী। সেম গোজ ফর হচ্ছে যে কোনো ক্লাবে একটা যদি তোর আসে, সেখানে যারা যে ওয়েটার হয়, হ্যাঁ, যারা বারটেন্ডার হয়, হুএভার, দে নো এভরি সিঙ্গেল ইনফরমেশন যে রাতের বেলা এই লোকটা আসলে কেমন, যেটা দিনের আলোতে দেখা যায় না। সো আমি যেটা বলতে চাচ্ছি, যাদেরকে উপেক্ষা করা হচ্ছে, আমি নেটওয়ার্ক করতে চাই, আমি করব না, তাই এভাবে কাজ করে না। আমাদের জেনারেশনে আরেকটা জায়গা যেটা গোল্ড মাইন আমার মনে সেটা মিস করে, সেটা হচ্ছে তার বাবার তার মায়ের নেটওয়ার্ক। হ্যাঁ, সে যখন সে ইনহেরিট করে, তখন সে ইনহেরিট করার চিন্তা করে খালি টাকাটা বা জমিটা বা গয়নাটা বা ইত্যাদি, কিন্তু সে চিন্তা করে না যে তার বাবা এবং তার মা এই পৃথিবীতে সফলতার সাথে, মর্যাদার সাথে, সম্মানের সাথে 40, 50টা, 60টা বছর ছিল। এবং এই মানুষের সাথে সে কিছু রিয়েল বন্ড তৈরি করতে পারছে, এবং এই বন্ডগুলোকে সে মেইনটেইন করে না। বা এইটা আপনার কাছে কতটা দরকার? দুর্দান্ত পয়েন্ট ভাইয়া। বিশেষ করে এই যে বললি যে আমি জমিটা পাইলাম আর আমি এই টাকাটা পাইলাম, এই দুইটাই মনে হয় যেন তাদের সাথে, আমার চাচাতো ভাইদের সাথে বাংলাদেশের নেটওয়ার্ক নর্মালি হচ্ছে সম্পর্কটা সবাই খারাপ হয়ে যায় জমি নিয়ে। কিন্তু ধর আমার আম্মু স্কুলের টিচার, তাহলে ওনার কিন্তু অনেকগুলি ছাত্রছাত্রী এবং আরো আছে যারা ভয়ঙ্কর ভালো। আব্বুর ক্ষেত্রেও সেরকম, সবার ক্ষেত্রেই সেরকম। তো যেমন আমার অনেক জায়গাতে হয়েছে যে আমার আব্বু বুয়েটের ছিলেন, সো দ্যাট আমি যখন বলেছি যে আমি অমুকের ছেলে, আমার জন্য সহজ হয়ে গেছে। আমার আম্মু স্কুলের টিচার ছিলেন, আমার ম্যাডামের ছেলে, ব্যাপারটা সহজ হয়ে গেছে। তার মানেটা কি ভাইয়া? এইটা খুবই গুরুত্বপূর্ণ। ওনাদের কাছে জিজ্ঞাসা করলে অনেক প্রশ্নের উত্তর আছে ওনাদের কাছে, বিশেষ করে যাদের এটার কোনো শেষ নাই ভাই। এটা একটা খুবই বড় পয়েন্ট, খুবই ইফেক্টিভ পয়েন্ট। এটা দেখে না, এবং পাড়াপড়শির মধ্যে দেখে না,
এটা একটা আশ্চর্য। সে আমার চাস্তো ভাই না হইতে পারে, কিন্তু মানে আশেপাশের বাসায় যে আঙ্কেলরা আছে যারা ভালো জানে, তাদের কিন্তু অনেকগুলি কানেকশনস আছে। ইয়াতে সামনে ওই যে বললাম তো, মানুষের যায় কি, সকালে ঘুম থেকে উঠলে তুই স্কুলে গেলি, স্কুলে কয়েকটা মানুষের দেখা করলি, বের হয়ে আসলি, বিকালে তুই খেলার মাঠে গেলি অথবা যেখানেই গেলি, আড্ডা দিতে গেলি, হ্যাঁ, সেখানে 2-4টা নেটওয়ার্ক আছে। এইভাবে মানে আছে, এটা ছড়াই আছে ভাইয়া। এটা মানে মানে বলে না যে মানে লাভ ইন দ্য এয়ার অথবা মানে স্মোক ইন দ্য এয়ার, এটা শুধু গ্র্যাব, এটা আছে ভাইয়া। আমার শুধু আমি 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 নেটওয়ার্ক করতে চাই, এই জিনিসটা দিলে এইটা কাজ করবে না। এটা অলওয়েজ হচ্ছে যে সামনের মানুষটা ভ্যালু অ্যাড পাইতে পারে, ভ্যালু এডিশন নট কাপ বাই টাকা। আমরা প্রথম ফরজটা চিন্তা করি, ঠিক আছে, প্রথম সুন্নতটাও জানি, নামাজ পড়া। দ্বিতীয় সুন্নতটা কেউ জানে না, মিষ্টি খাওয়া মানে সুন্নত, এটাই হলো আমাদের সুন্নত। সেটা হচ্ছে ভালো ব্যবহার। ভালো ব্যবহার দিয়ে পৃথিবীর আমার ধারণা এত মানে বিনা কষ্টে, মানে মানে বাংলা কষ্ট এবং ইংরেজি COST কস্ট ইন বোথ ওয়ে কি পরিমাণ অর্জন করা যায়, এটার কোনো শেষ নাই। আপনার বস ধরেন এখন তো ধরেন নেটওয়ার্কিং এর একটা মানে এই যে অনলাইন এবং অফলাইন এটার মধ্যে যদি আমরা একটা পার্থক্য করি, আপনি তো ধরেন মোটামুটি অফলাইন লেজেন্ড, হ্যাঁ, নেটওয়ার্কিং এ, কিন্তু পোলাপান তো এখন মানে অনেক বেশি অনলাইনে করতে যায়। আপনি এটার পার্থক্যটাকে কিভাবে দেখেন? পার্থক্য না, একটার পরিপূরক কিভাবে হবে? প্রথমে সে অফলাইন দিয়ে তার নেটওয়ার্ক শুরুই হবে, অফলাইনের লোকগুলাই তার সাথে কানেক্টেড হবে এবং এটা ছড়াবে। এটা পুকুরের ঢিলের মতো ভাইয়া। প্রথমে ঢিলটা পড়বে, সেটা হলি তুই নিচে, তারপর একটা স্টেপ, তারপর 2টা স্টেপ, তারপর 3টা স্টেপ, আর বাকিগুলা তৈরি হবে হচ্ছে তোর অনলাইন প্রেজেন্সটাও অনলাইন নেটওয়ার্কিং এ করবে। তুই যদি ভ্যালু অ্যাড করা পোস্ট কিংবা শেয়ার, সেটার জন্য তোর আস্তে আস্তে একটা ফ্যান বেস তৈরি হবে। এটা তৈরি হবে। আমার কোফাউন্ডাররা, যেমন আমি এটা মানে এই ক্ষেত্রে আমি আলাদা করে বলতে চাই আমার কোফাউন্ডারদের জন্য, যে তারা কিভাবে হেল্প করে, আমার নেটওয়ার্কের জন্য তারা কিভাবে হেল্প করে। ইনোভেস্ট যখন হয়েছিল হয়তো আমার নেটওয়ার্কগুলো অনেক বেশি হয়েছে, বাট এখন আমি একটা বললাম যে আমরা এই কাজটা করতে পারবো, ওরা এটাকে করে ফেলে। যেহেতু যারা করে ফেলে তখন কিন্তু আমাদের সবার লাভ হয়, যে না, এই টিমটা ভালোভাবে কাজ করতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমার সাথে যে মানুষটা, সেটা ফিজিক্যালি কানেক্টেড হোক অথবা ভার্চুয়ালি, তাকে দিয়েও যখন ভ্যালু অ্যাড হয় তখন এটা হয়। অনলাইন দিয়ে শুরু হবে, কোনো সমস্যা নাই, ফিজিক্যাল দিয়ে শুরু হবে, বাট ইন এভরি সিঙ্গেল কেস এইটার যেটা আমি বলতেছি সেটা ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু অ্যাড যদি করতে না পারে, অ্যাটলিস্ট এইটা হইল 99% কাজ শেষ, যে আমি ব্যাপারটাকে এমপ্যাথেটিক্যাল ওয়েতে নিচ্ছি, আমি চেষ্টা করলেই হবে ভাইয়া। কাজ 200টা কাজের মধ্যে হয়তো বা একটা হয়, 200টা বিজনেসের চেষ্টা করলে একটা বিজনেস হয়, হোক না হোক ভাইয়া, শুধু চেষ্টা আছে, এটা হবে। অনলাইনে আরেকটা মারাত্মক সুবিধা আছে ভাইয়া নেটওয়ার্কিং এর, আমি বলবো, মানুষ রক্ত চায় না, মানুষ স্কুলের টিচার চায়, রক্ত চায়, ওর আব্বা অসুস্থ, এটা মাঝে মধ্যে বলে। এই ক্ষেত্রে রেসপন্স করলে কিন্তু খুব লাভ হয় মানুষের। এই জিনিসটা আমি আবার বলছি, নেটওয়ার্কের জন্য না, মানে তুই রেসপন্স করলে তোর সময় রেসপন্স আসবে। তুই মানুষকে রক্ত দিলে তোরও যখন লাগবে, মানুষ দেখবি তোর জন্য ছুটে আসছে। স্কুলের টিচার, বাচ্চাদের জন্য টিচার জোগাড় করে দেওয়া একটা অন্যতম ঢাকা শহরের বড় প্যারা, সেখানে হইতে পারে, ঠিক আছে? রক্ত একটা প্যারা, কেয়ার গিভার এখন একটা প্যারা, এখন একটা বড় প্যারা, এটা মধ্যে দিয়ে যারা যায় বড় সড়ো প্যারা, তাই না ভাই? এইসব ক্ষেত্রে কিন্তু ছোট ছোট হেল্প হইতে পারে। হ্যাঁ, সো অলওয়েজ মানে স্টিভ জবসের কোড দিতে হবে না। এই কাজটা একটা কেয়ার গিভার জোগাড় করে দেওয়া কিংবা ফোন নাম্বার দিয়ে দেওয়া, কানেক্ট করায় দেওয়া 1000টা স্টিভ জবসের পোস্টের চাইতে ইফেক্টিভ নেটওয়ার্ক। সো হেল্প করা মানসিকতা থাকবে, সেটা অনলাইনে যখন আসবে ভয়েস মেসেজ পাঠাক। একটা লোক বললো যে আমার আসলেই সে ক্লোজ, যে আর ভাল লাগে না, এভাবে কি বাঁচা যায় নাকি, সেটা ভয়েস মেসেজ, দোস্ত ওই কথাটা মনে হইলো কিংবা ভাইয়া আপনার সঙ্গে পজিটিভ দিতে দেখি, এইটা আমি কি কোনোভাবে করতে পারি ভাইয়া, কোনো প্রবলেম হলে আমাকে একটু বললেন, আমার যতটুকু আছে আমি করব। এই মেসেজটা হয়তো সে 3 মাস পরে দেখলো, অসুবিধা নাই, আজীবনের জন্য এটা কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। শহরে সবাই সবার কাছে যাইতে পারে না,
আমি স্কয়ার হসপিটালে আছি, জাস্ট একটা দিয়ে দেখ যে ভাই আমি এখানে আছি, আচ্ছা ওখানে আমার কয়েকটা পরিচিত ডাক্তার আছে অমুক অমুক ডিপার্টমেন্টে, আপনাকে এই সম্পর্ক কিনা একটু আমাকে জানাইতে পারেন, এটাতে করতে অনেক লাভ হবে ভাইয়া। এইভাবে যায় অর্গানিক, পুরা জিনিসটা হচ্ছে অর্গানিক ভাইয়া। এবং তুই বেশি না, তুই শুধু এই যে ফার্স্ট রাউন্ড যেটা, এই রাউন্ডে তুই 50 জনকে করবি, 50 জন মিনিমাম তোকে 250 অথবা 500 জন নিয়ে আসতেছে, এই হয়ে যাবে, খেলা শেষ। নেটওয়ার্কটা সংখ্যার ব্যাপার না ভাইয়া, নেটওয়ার্কটা কানেকশনের ব্যাপার, কোয়ালিটি অফ কানেকশনের ব্যাপার। এবং এটা লাইক অ্যান ওল্ড ওয়াইন, এটা আস্তে আস্তে এটা মানুষের মধ্যে ট্রাস্ট তৈরি করে। এটা তুই করতে থাকলি, সেটা আমি একদম একটা ওই যে আবারও কি এটা মানে রিপিট হয়ে গেলে আমি আর বলবো না, একটা বড় মিটিং করবি, ওই মিটিংয়ে ওনার সাথে দেখা করা, ইমেল করা, কোনো দামি জায়গায় ওয়েস্টার্নে বসে খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়ার জন্য 2-3 হাজার টাকা থেকে 5 হাজার টাকা খরচ, 2টা মানুষকে এক জায়গায় যাওয়া, ইটসেলফ 10 ঘন্টার মামলা। অথচ তোর শুধু সম্পর্ক আছে, তুই বলে দিলি আমি ভয়েস মেসেজে অথবা একটা জুমে মিটিংটা করে ফেললাম, ওনারও 6 মিনিট আমারও 6 মিনিট, কাজটা হয়ে গেল। কোথায় 6 ঘন্টা, 2টা মানুষের 6টাও দামি ঘন্টা প্লাস 6,000 টাকা, আর কোথায় একটা 6 মিনিটে প্রবলেম সলভ। ইটস অল অ্যাবাউট রেফারেল, এবং রেফারেল উইথ কাম উইথ এমপ্যাথি আর হচ্ছে তো রিয়েল কানেকশনস এবং ভালো করার চিন্তা। বকা দিলে একা ডেকে দিলি যে ভাইয়া এই পোস্টটা দিলি, আমি এই ইয়াতে মানুষের সম্পর্ক ধ্বংস করে ফেলে হচ্ছে ইয়াতে জানানোর জন্য কমেন্ট করে। আমি এটা একটা আলাদা করে বলতে চাই ভাইয়া, কমেন্টে তোকে কেন তীব্রভাবে মানুষটাকে আক্রমণ করতে হবে? তোর একটা জিনিস ভালো লাগে নাই, ধর সে ফর এক্সাম্পল ইয়াই খুব ধর্ম বিষয়ক পোস্ট করে, আর আমি হচ্ছি ধরে নিলাম এক মুহূর্তের জন্য আমি নাস্তিক, অসুবিধা নাই, ইয়াহিয়াকে বলি ইয়াহিয়া এই যে বলিস এইটা তো আমার ভাল লাগে না, এইটা আমাকে দেখাইতে হবে কেন? ইয়াহিয়ার তো ওখানে ধর 5,50,000 5,550 জন লোক আছে, 49 জনের সামনে ইয়াহিয়াকে ছোট করে আমি কি পাইলাম? এটা আরেকটা হয় হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি দেখি, হ্যাঁ মানে আমার ইয়াটা সবাইকে জানাইতে হবে কেন ভাই? তোর আমার আচরণ ভাল লাগে নাই, আমাকে তো মেসেজ পাঠানো যায়, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুই মেসেজ পাঠাস সেই হোয়াটসঅ্যাপটা তো আমাকেও যায় ভাই, তাইলে মানে কোথায় আটকায় গেল তোর আমাকে পাঠাইতে? আরও 49 জন কি এটা জানার জন্য? এটা আরেকটা বাজে ব্যাপার অনলাইনে আমার প্রচণ্ড খারাপ লাগে, তুই আমাকে পাঠাইলি, আরেকজন এসে তোকে চিনে না আক্রমণ করে বসলো। ভাই ইয়ার সাথে আমার কেমিস্ট্রি তো আরেকজন মানুষের সাথে তোর কেমিস্ট্রি না, তাহলে কেন করলাম? তুই তোর ভাইকে কিছু লিখলি আর আমি লিখে দিলাম এসব বলিস না, তুই কি করতে আমার জানা আছে। ভাই তোর ভাই কি করতো সেটা ওই সালের ওই সময়ের ওই প্রেক্ষিতে ওইখানকার ঘটনা, এটা তো তুই না, এটা আমার কাছে আমানতের খেয়ানতের মতো লাগে, এটা তো সম্পূর্ণরূপে আমাদের একটা ব্যাপার। এই ব্যাপারটাকে নষ্ট করা উচিত না ভাইয়া। দিস ইজ ডেঞ্জারাস পার্ট অফ দ্য অনলাইন মানে আর কি, মানে নেটওয়ার্ক কীভাবে করা না, নেটওয়ার্কে রাখতে পারলেই চলে। মানুষ আমার ধারণা নেটওয়ার্ক মানুষ 1, 2, 3, 4 করে আর 100, 200, 300 করে ধ্বংস করে, এটা ধ্বংস হয়ে যায় ভাইয়া। আমার কাছে এটা মনে হচ্ছে সে মানে ধ্বংস করে, ডেঞ্জারাস। ধ্বংস না করি, কম্পাউন্ড ইফেক্টে এমনিতেই বড় হবে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ সোশ্যাল মিডিয়াতে নেটওয়ার্কিংয়ে আমার কাছে মনে হয় যে আপনি আরও বেটার বলতে পারবেন যে মানে মানুষ এটা খেয়াল করে না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সোশ্যাল মিডিয়াতে তারা আসলে শুধুই দেখে, তারা স্ট্যাটাসও দেয় না, তারা কমেন্টও করে না। তো মানুষ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে সে খুব বেশি বদার্ড হয়ে যায় সে কি লিখলো আর তার কমেন্ট সেকশনে কি আছে আর তারা কি মেসেজ করলো, কিন্তু সেই জিনিসটা খেয়াল করে না যে সে তার নিজেরকে ক্যারি করতেছে এবং বাকি সবাই তাকে দেখতেছে যে সে কীভাবে ক্যারি করতেছে। সবার কাছে যদি মনে হয় যে ও একটা গর্ধব যেভাবে ক্যারি করতেছে, তখন এটার কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিকেশন আছে। সো ফেসবুকের যারা ইম্পর্টেন্ট প্রায় সবাই অলমোস্ট কোনোই স্ট্যাটাস দেয় না, কোনো কমেন্ট করে না, কোনো মেসেজ করে না, বাট তারা অবজার্ভ করে। সো
আমরা যদি তাদেরকে হারাই ফেলি যারা আসলে রিয়েল ওয়ার্ল্ডে ম্যাটার করে, বিকজ একজন কি কমেন্ট করছে, একজন কি স্ট্যাটাস দিছে, একজন কি মেসেজ পাঠাইছে, তাহলে আমি পুরা জিনিসটাই আমরা মিস করলাম। কারণ আমার আসল যেই রেলেভেন্ট গুরুত্বপূর্ণ লোকজন তারা সবাই আমাকে তখন আউটকাস্ট করবে। আসলে তো তাই, বরং আমি ওনার সাথে মিষ্টি মিষ্টি বলি আর আরেকজনকে আমি খুব আক্রমণ করলাম, উনি তো এটা দেখতে পায়। আমি তোকে কি কমেন্ট করলাম, কমেন্টটা কিন্তু তুই আর আমি নাই আইয়া, কমেন্টটা কিন্তু তুই এবং আমার মিউচুয়াল ফ্রেন্ড যে 500 জন দেখতে পারলো। 500 জনের কাছে আমি কিন্তু সর্বনাশ হয়ে গেলাম। 500 জনের কাছে সর্বনাশ হয়ে যাওয়াটা যথেষ্ট খারাপ ছিল না। 500 জনের মধ্যে মিনিমাম 35 জন ছিল যারা আমাকে রিয়েলি ভালো জানতো, তাদের মনে আমি আটকাইলাম। আর 5 জন ছিল যারা শুধু ভালো জানতো না, যারা খুব ভালো জানতো, এই কষ্ট সে আরো 5 জন কিংবা 10 জনকে বলবে। রিপল ইফেক্টটা খেয়াল কর। একটা মানুষকে পাবলিকলি হ্যারাস করার রিপেল ইফেক্টটা শুধু খেয়াল করে দেখ কতটা ভয়ঙ্কর হচ্ছিস। আর ফেসবুকের কথা বললাম, রিয়েলি যাদের হয় তারা তো মাইট বি ফেসবুকে থাকে না। এটা হচ্ছে আরেকটা ভাইয়া আমাদের অদ্ভুত একটা জায়গা। তারা ম্যাক্সিমাম গেলে তারা লিঙ্কডইনে থাকে, ম্যাক্সিমাম তারা থাকে টুইটারে, বা এখন যাকে এক্স ডাকি হোয়াট এভার, তারা টুইটারে থাকে ভাইয়া। টুইটারের মজাটাই হলো ভাইয়া সময়টা ছোট, বলতেও ছোট, সামারি ছাড়া কিছু লিখতেই পারবি না, মানে তুই কোনো স্টোরি লিখতে পারবি না, টুইটারে স্টোরির কোনো সুযোগ নাই। তাহলে টুইটারের মেসেজ, যে কারো টুইটারের মেসেজ দেখলে তখন তুই বুঝতে মানে হোয়াট আই ওয়ান্টেড টু সে, যেটা তুই বললি তোকে মানে কমপ্লিমেন্ট করবার জন্য, যে আসলে তো সে তো শুধু দেখে, দেখতে দেখতে সে কই দেখে, টুইটার দেখবে। সে তার যদি ভালো লাগে সে বলবে না, সে নিজে দেখবে তার টুইটার অ্যাকাউন্ট আছে কিনা, টুইটারে কি পোস্ট দেয়, তখন বোঝা যাবে যে লেভেল অফ কোথায় যাচ্ছে। হ্যাঁ, ফেসবুক সেলিব্রিটি এই যে একটা অসুস্থ এক মানে জগতে তৈরি হয়েছে, এক আল্লাহ মাবুদ জানে যেটা শেষ কোথায় এবং এটা কেন, আমি কেন মানে ধ্বংস ডেকে আনবো। থ্যাংক ইউ, এই পয়েন্টটা বারবার বলতেছি, এটা অনেক কষ্ট দেয় এবং মানুষ নেটওয়ার্কিং আর পার্সোনাল ব্র্যান্ডিং এই দুটো থেকে আলাদা দুটো জিনিস মনে করে। হ্যাঁ, বাট আসলে ধরেন নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই যে পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা, মানুষের সময় পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করা মানেই মানুষজন মনে করে স্যুট, মানুষজন মনে করে হচ্ছে গিয়ে চুল দেওয়া, মানে জেল দেওয়া চুল, বাট দিনের শেষে তো আমরা আসলে যারা বিশ্বাস করি তারা তো আমি তার জামা দেখে বিশ্বাস করি না। তো এই জিনিসটাকে আমরা কিভাবে ক্র্যাক করবো? ক্র্যাক করবি মানে এক্স্যাক্টলি বলতেছি যে তুই তোর জামা, তোর পড়াশোনা, এগুলির চাইতে তোর নিজের ব্যবহার, তোর নিজের আচরণ, অনলাইন আচরণ, অফলাইন আচরণ, যেটাই হোক, বিশেষ করে অফলাইন আচরণ। আমি এখনো বলতেছি যে অফলাইন তুই যার সাথে আচরণ করবি সে ফোন করে, অনলাইন দেখে মানুষ ফোন করে না। মানুষের ফোন করা লাগে, সত্যিই ফোন করা লাগে যে ভাই আমি অমুকের সাথে এই ব্যাপারটায় বসতে যাচ্ছি, আমার একটা মিটিং লাগবে। এই ফোনটা অলওয়েজ বাংলাদেশের পার্সপেক্টিভে, বিদেশেও এটা অফলাইনই হবে, যে ভাই এটা লাগবে, এটা একটু দেখতে হবে, আমার ভাইয়ের জন্য আমি পাঠাইতেছি, আপনি একটু কথা বলতে হবে। অনলাইনে তোর কাছে যদি 500টা সিভি আসে, তুই কি সেই সিভি ফরওয়ার্ড করিস, নাকি তোকে যখন বলে দেয়, কিংবা ধর আমার খুব পছন্দের রাইসুল মাঝে মধ্যে, যে ব্রেন স্টেশনে রাইসুল আমাকে মাঝে মধ্যেই ফোন করে, ঠিক আছে, সোহাগের সাথে কিংবা যখনই হোক, এই যে কথাটা হয় সেটা মুনির হাসান ভাই কিংবা যে কারোর সাথে হোক পৃথিবীতে, এটা তো একটা ফিজিক্যাল হয় যে ভাইয়া ফোন করে আপনি মিটিংয়ে থাকতে পারেন, কিন্তু এই জিনিসটা জানতে চাচ্ছি, এইটা মানে কি এইটা, কিংবা এখানে কি এটা ভালো না মন্দ, উনি এক শব্দ বলে দেয় যে লোক ভালো না, কাজ হয়ে গেল। মানে অফলাইন ক্র্যাক করতেই হবে, এটা তোর আচরণ দ্বারা। অফলাইন এটা একটা জার্নির মতো, অফলাইন ক্র্যাকটাই অনলাইনে, তখন তুই আর মানুষকে করবি না, মানে ছোট করে কথা বলবি না, ভাই। মানুষকে তো ছোট করলে তো আল্লাহ এটাকে মানে আল্লাহ বলছে না বান্দাদেরকে দেখার জন্য। আমি যদিও ইসলামিক মানে ওই পরিমাণ রিলিজিয়াস না, বাট এতটুকু এমপ্যাথি তো মানবতার খাতিরও তো আমি দেখাইতে পারি। এই দুইটা সেলফ ব্র্যান্ডিং অলওয়েজ আর সেলফ নেটওয়ার্কিং একটা হাত ধরে চলবে, একটাকে কমপ্লিমেন্ট করবে। আচরণ ইজ ইকুয়াল টু আমার ব্র্যান্ডিং, আমার ব্র্যান্ডিং ইজ ইকুয়াল টু আমার জীবনের সম্পদ, আমার সম্পদ ইজ ইকুয়াল টু আমার নেটওয়ার্ক। এরকম ভাইয়া। এখন অনেক ক্ষেত্রে ধরেন যারা ইন্ট্রোভার্ট, হ্যাঁ, তারা তো অনেক ক্ষেত্রে মানে
লেফট আউট ফিল করে যে আমার তো ভাই মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, তারা কি করতে পারে? কিচ্ছু না, তারা তো ভাইয়া ইন্ট্রোভার্ট। প্রত্যেকটা মানুষই আসলে একটা রকম, এটা তো এটা নাই। সে তার আপন লোকদের সাথে কথা বলুক। আরেকটা জিনিস ভাইয়া, এটা কিন্তু সংখ্যার উপর না। আমার নেটওয়ার্কে 5,000 আছে, আমার তোর সাথে মিউচুয়াল ফ্রেন্ড 33,000, এটার মানে এই না যে ইয়া আমার মনের মধ্যে আছে, আমি ইয়ার মনের মধ্যে আছি। সে ইন্ট্রোভার্ট হোক, ইন্ট্রোভার্ট হইতে পারে, তাতে কোনো নেটওয়ার্কের কমে না ভাইয়া। ন্যাচারালি শুধু এক্সট্রোভার্টটা পৃথিবীতে নেটওয়ার্ক করে আর ইন্ট্রোভার্টটা বসে বসে কিছু করে না। পৃথিবীতে এভাবে চলে না ভাই। পৃথিবীতে দুইটা লোকেরই, দুইটা কেন, পৃথিবীতে যত রকম বান্দা আছে তত রকমই রিজিক আছে, তত রকম কাজ আছে। এমপ্যাথেটিক হইতে তো কোনো সমস্যা নাই। আমার সবসময় মনে হয় যে এমপ্যাথেটিক না হইলে নেটওয়ার্ক উড বি এ ডিজাস্টার। আর একটা যদি হয় আমার শো অফ যদি অ্যাটিটিউড থাকে, হ্যাঁ, এটা আল্লাহও পছন্দ করে নাই। মানে ইবলিসকে কেন দ্য বেস্ট ওয়ান, তারপর তাকে সরাইছে কেন, তার মানে কোনো একটা ব্যাপার ছিল। এটা করলে নেটওয়ার্ক উড়ে যাবে। স্বাধীনতা মানে অর্জনের চেয়ে রক্ষা কঠিন, ঠিক আছে? সো দ্যাট জাস্ট লাইক দ্যাট বস উড়ে যাবে। বস নেটওয়ার্কের তো একটা বড় জিনিস হচ্ছে গিয়ে আস্থা অর্জন করা, বিশ্বাস অর্জন করা, রাইট? একটা ব্র্যান্ডের তো মেইন হচ্ছে ট্রাস্ট। এখন ধরেন আমি যখন বা পোলাপান যখন নেটওয়ার্ক বিল্ড করতে যাচ্ছে, তখন তার তো সবার সাথে বিশ্বাস অর্জন করার এঙ্গেজমেন্টটা তৈরি করার জন্য কঠিন। মানে ধরেন আপনি গুরুত্বপূর্ণ মানুষ, আমি আপনার সাথে নেটওয়ার্ক করতে যাচ্ছি। এখন না আমি বলতেছি যে আপনি তো আর আমার 5 কোটি টাকা দিবেন না বা 5 লাখ টাকা দিবেন না যে ভাই আমি রাইখা বিশ্বাস অর্জন করবো, কারণ আমি তো ওই বরফটাই গলাইতে পারি নাই। তো সেইখানে আসলে নেটওয়ার্কটা আমি কেমনে করবো? কারণ আমি তো বিশ্বাসটা অর্জন করার জন্য এঙ্গেজমেন্টটা তৈরি করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা বাবা, হঠাৎ করে আমি গেলাম, চিনি না জানি না, কেউ আমাকে 5 কোটি টাকা দিবে না, কেউ দিবে না। আমি শুধুমাত্র আচ্ছা আর হঠাৎ করে কেন বলতেছি আমি 5 কোটি টাকা চাই? 5 কোটি টাকা শব্দটা আমার 35 বছর বয়সে যাচ্ছি, তাইলে ভাই আমি গত 34 বছর কি করছি? এটা সামেশন হচ্ছে 35তম বছরে 5 কোটি টাকা চাওয়া। এইটা কিন্তু মিস পয়েন্ট, এইটা যে আমি 34 বছর যদি আমি মানুষকে হেয় করি, ছোট করি, বিভিন্ন জায়গায় তাকে সঠিকটা না বলে তাকে যদি আমি উড়াই দেই আর অপমান করি অনলাইন অফলাইন, আর ভাইয়া অধ্যত্ব এমন একটা জিনিস, এটা কিন্তু ফুটে উঠবে, এটা কিন্তু ভাইয়া সিম্পলি ফুটে উঠবে। আমি একজনের কথা না বললেই পারবো না, যার থেকে আসলে আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা বুয়েটের একজন টিচার মারা গেছেন, ডক্টর মোহাম্মদ আলী চৌধুরী স্যার। ডক্টর মোহাম্মদ আলী চৌধুরী স্যার সবার সাথে খুব কথা বলতে চাই না, একটা নিভৃতচারী মানুষ, আসতেন রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকে, অথচ ওনার জন্য কাঁদে নাই, মানে এমন কোনো মানুষ পাওয়া যায় নাই। তার মানেটা কি? ওনার সেলফ ব্র্যান্ডিং, ওনার নেটওয়ার্ক। আমি বলতেছি উনি 5 কোটি টাকা চাইলে আমার কথায় উনি প্রথমে শুনবে না, কোনোদিনও না। এরকম 5 কোটি টাকা ওনার কাছে মিনিমাম 50 জন চাই, তাহলে 50 জন থেকে আমাকে 5 জনে আসতে হবে, 5 জন থেকে একজন হইলে পরে 5 কোটি টাকা। এই তো ব্যাপারটা। আচ্ছা, তাহলে প্রথমে 50 জন থেকে 5 জন হইতে হইলে ওনার কাছের লেয়ারের 5 জনের একজন হইতে হবে না? এটা কমপ্লিটলি আমার আচরণ দিয়ে। এইটা ছাড়া এটা হবে না ভাই, এটা ছাড়া এটা হবে না। এটা হওয়ার কয়েকটা বড় রাস্তা হয়। ন্যাচারালি বড় টাকাগুলা চিনতে হয়, কাউকে না কাউকে চিনতে হয় যে আপনি চান, তারপরে কথা বলে। তারপর উনারা তো যারা অলরেডি টাকা হয়ে গেছে আর আমি টাকা খুঁজতে যাচ্ছি, উনি কিন্তু একটু স্মার্ট মানুষ ভাই। উনি যেভাবেই হোক উনি ঘাস খেয়ে উনি হয়েছেন, আর আমি খুব মহামতি আইনস্টাইন আর নিউটনের ছোট ভাই, এটা ভাবাটা একটু ভুল হচ্ছে ভাইয়া, ঠিক আছে? সো উনি কিন্তু ওনার এই যাত্রাপথ থেকে উনি কিন্তু ঠিকই জাজ করতেছে, উনি বলতেছেও না উনি কফি খাচ্ছে, উনি পেপার পড়তেছে, অ্যাকচুয়ালি না, উনি আমাকে মনিটর করতেছে। ওই যে বললি অবজার্ভ করা, একটু আগে বললি না ভাই, ফেসবুকে সবচাইতে যারা, সে ঠিকই দেখতেছে যে হোয়াট আই এম ডুইং, হোয়াট আই এম থিঙ্কিং, এবং আমার থিঙ্কিং প্রসেসটা কি, একটা ব্যাপারকে কিভাবে দেখা যায়, এটা বলে ওনার ভালো লাগবে। তারপর উনি শুনবে, কথা বলবে। কথা বলার বলে কি দিবে? দিয়ে না। যে কোনো জায়গায় টাকাতে একটা বড় অংশ থাকে ডিউ ডিলিজেন্স। কথা বলাটা হইলো একটা 10 মিনিট, 1 ঘন্টা, 15 মিনিট, 7 মিনিটের ব্যাপার। এরপরে আমার পুরা জীবনের স্টোরি কিংবা আমার পিছনটা নিয়ে টান দিবে,
উনি ওনার মতো করে ওনার প্রিয় মানুষ কিংবা ওনার পছন্দের মানুষ যে আমার সাথে রিলেটেড উনি খবর নিবে। ব্যাংক স্টেটমেন্টে শুধু খবর না ভাইয়া, উনি আমি মিনহাজ খান কি জিনিস এই খবরটা নিবে। প্রচুর কোম্পানি আমি তোকে বলি আমাকে রিয়েলি মালিক পক্ষ আমাকে ডেকে শেয়ার করে যে ভাইয়া এই জিনিসটা এরকম একটা মানে বলতেছি যে জাস্ট কোম্পানিটার নাম না, তারা বাংলাদেশের একেবারে লিডিং কোম্পানি, তারা 200 জন থেকে মানুষ 700 জন করবে। তারা বলছে ভাইয়া আমরা কিভাবে করে এই মানুষটাকে 3 বছরে বাড়াবো এটা বলেন। কিংবা আরেকটা কোম্পানি আছে যে আমরা তো প্রথমবার ফান্ডিং তুলছি, দ্বিতীয়বার আমরা ফান্ডিং তুলতে যাচ্ছি, তাহলে আমাদের স্টোরিটা কি হবে। আরেকটা কোম্পানি বলতেছে আমরা গভর্নমেন্টের এই জায়গায় ক্র্যাক করছি, কিন্তু এই জায়গাটা ক্র্যাক করতে হচ্ছে না, আমাদের প্রবলেমটা কি মনে হচ্ছে, আমাদের কোম্পানিটা আমরা চলে যাচ্ছি কেন। তুইও যেমন একটু গতদিনে একটা জিনিস শেয়ার করি যে আমার এরকম একটা স্বপ্ন আছে মিনাজ ভাই, করা উচিত হবে কিনা। এই যে স্বপ্ন আছে মিনাজ ভাই, করা উচিত হবে কি হবে না, এই পর্যন্ত আসছি কেমনে? বিশ্বাস থেকে। নাহলে এই কথা কি তুই সবাইকে ডেকে ডেকে বলতেছিস যে ভাই আমার এই স্বপ্ন আছে, আপনি কিছু বলেন, আপনার অনুভূতি কি? ইটস নট লাইক দ্যাট। ইট অলওয়েজ কাম আপ ভাইয়া যেই দিন যেই মুহূর্তে আমি চাচ্ছি আমার সামেশন অফ ওই মুহূর্তের আগের পুরাটা জীবন, আমার শুধু জীবন না, আমার বাবা মাও এখানে জড়িত আছে। কোন ফ্যামিলির মানুষ বিয়ের শাদিতে যেরকম দেখে না, মানুষ তো ফ্যামিলি দেখে। ইয়াতেও কিন্তু ঠিকই খবর নেয়, ইউনিভার্সিটি থেকে খবর নিবে। কোন হলে থাকতে জিজ্ঞেস করে না মানুষ, আপনি কোন হলে থাকছেন, আপনার স্কুল কোনটা, কলেজ কোনটা, আপনি কোথায় বড় হয়েছেন, আপনার ভাই বোন কী করে, এগুলি কেন করে? হোয়াট ইজ ইন দ্য পেপার, ইট ইজ ইন দ্য পেপার, বাট ডিসিশন উইল নেভার কাম আপ উইথ দ্য পেপার, ইটস অলওয়েজ কাম আপ হোয়াট ইজ নট রিটেন ইন দ্য পেপার। ভালোবাসা যেমন রিডিং বিটুইন দ্য লাইন্স, নেটওয়ার্কিং হচ্ছে এই সাইলেন্সটা, মানে জাপানিদের প্রভাব আর কি ভাইয়া। একটা মিটিংয়ে সব কথা শুনতে পারলাম, এটা মিটিংয়ের সব না। মিটিংয়ের সব হচ্ছে যে সাইলেন্সটা, নীরব ছিল যে মানুষগুলা, ওনারা কেন নীরব হয়ে গেছেন, কিংবা নীরব মুহূর্তে উনি কি চিন্তা করছেন। এইটা আমি আরেকটু তোকে উদাহরণ হিসাবে মানে পায়ে কুড়াল মারা থেকে একটা জিনিস বলতে পারি। যেই লোকটা মিটিং শেষ, মিটিংয়ের পরে তুই শুধু যদি জিজ্ঞাসা করিস যে ভাইয়া আপনারা যদি বলতেছেন ফান্ড দেন, আপনাদের যদি ফান্ড না দেন কোন কোন কারণে আমাকে আপনারা বলে দেন, কোনো অসুবিধা নেই। ধর তোকে ফান্ড দিল না, এখানে রাগ করবি না। ফান্ড একটা মিটিং চলতেছে, ফান্ড পাইলি না, রাগ করিস না, রাগ করলে সব হারাবো। বলতে হবে ভাইয়া কোন কারণে দিলেন না বলে দেন, অ্যাটলিস্ট পরের জনের কাছে যেয়ে তাইলে এই ভুলটা করবি না। এইটা কিন্তু একেবারে শিখার জিনিস। এটা সেম হয়ে থাকে আরেকটা সম্পর্কের জন্য সরকারি কাজে। তুই যদি সরকারি টেন্ডার করিস, সরকারি টেন্ডার ন্যাচারালি একটা লম্বা প্রসেস, পাইলি, শেষ মুহূর্তে তুই পাইলি না। তুই যদি ওই নির্বাহী কর্মকর্তার সাথে চিল্লাচিল্লি করিস, পরেরটাও পাইলি না। তুই যদি বলি ভাই হয়তোবা চেষ্টা করছি, হয়তোবা রিজিকে ছিল না, হয়তোবা পাই নাই, এইটা পাই নাই, আরেকটা কাজ দিয়েন, তখন সে কিন্তু বলবে ঠিক আছে মিনাজ ভাই আপনি ভালো ব্যবহার করছেন, এটার দরকার নাই, আপনাকে আরেকটা আপনার জন্য করব। এই যে ব্যাপারটা মানে হচ্ছে মানে আমি রেগে গেলাম তো আমি সবই হারাইলাম। আমি কি রেলেভেন্ট ওয়েতে কথা বলতেছি নাকি আমি মানে বুঝছিস? একদম স্পেসিফিক উদাহরণ দিয়ে বললাম যে এটা দিয়ে আগানো যাবে। এটা একটা ডেঞ্জারাস জিনিস ভাইয়া। সো ফান্ড চাওয়া, কোনো একটা কাজ হইতে হইল না হওয়ার সময় আমরা যদি রেগে যাই, আমরা অনেক বড় নেটওয়ার্কের লস করলাম। যখন মানুষজনের তো একটা বড় স্ট্রাগল যেটা আমি সবসময় দেখি, সেটা হচ্ছে যে মানুষজন মানে ওই যে তার যে ভিজিটিং কার্ড, তার যে পদ পদবি, হ্যাঁ ওই যে তার একটা মানে একটা ওজন ভাব চলে আসে, সে নিচে নামতে পারে না। মানে যে মানে মানে ভার্টিক্যাল আর হরাইজন্টালের মধ্যে সে করতে পারে না, বুঝতে পারছে? মানে তার মানে সে একটু হেড অফ দ্য ডিপার্টমেন্ট হইলো, অথবা সে একটু প্রমোশন পাইলো, বা সে একটু সাথে সাথে সে যেটা করে যে সে একটা আটকায় যায়, মানে একটা গন্ডির মধ্যে আটকায় যায়। কারণ তার সময় আমি কেমনে মিশবো বা আমি কেমনে এটা কিন্তু আমি অনেকের ক্ষেত্রে দেখছি খুব কমন একটা প্রবলেম। সেটা আপনি সরকারি অফিস বলেন, বেসরকারি অফিস বলেন, এটা একটা প্রবলেম যে আমি তো সবার সাথে ওপেন আপ হইতে পারবো না, আমি তো সবার সাথে চা খাইতে পারবো না, আমি তো সবার সাথে, তো মানে তাতে মানে এইটা সে কেমনে ওভারকাম করতে পারে, অনেকের প্রবলেম এটা। আচ্ছা, এটা আমি একটু অন্যভাবে বলি। ন্যাচারালি এটা যেমন সত্যি যে উনি তো সবার সাথে কথা বলার টাইম পাবে না, ওনার পক্ষ যেই বলি ওটা ওনার দিক থেকে, তাহলে অ্যাটলিস্ট প্রথমে শুনে তারপর যদি অ্যাসাইন করে দেয়
যে এই কাজটা ভাই আপনিও হয়তো বা বলতে পারলেন না, ধর তুই আমার কাছে আসলি যে এটা একটা রিয়েলি কাজ আর আমি অপারেশনাল অত দক্ষ না, তখন আমি বললাম ইয়াহিয়া তুই আর আমি দুজনে কেউ এখন সময় পাবো না, এটার মধ্যে ডিউ ডিলিজেন্স আছে, তুই বল তোর থেকে কে কাজ করবে, আমিও আমার তরফ থেকে একটা লোক দিই, দুজন মিলে হই। কিন্তু ওই প্রথম কলটা ওইটা কিন্তু ভাইয়া নিতেই হবে। আরেকটা কল নিতে হবে ভাইয়া, সেটা হচ্ছে যে ভাই আমি আমার টিমের সাথে পরিচয় করাই দিলাম, কাজ আগাচ্ছে, যদি প্রবলেম হয় আপনি কিন্তু 1 সেকেন্ড ভালোটা আমাকে বলতে হবে না, কিন্তু আপনার খারাপ লাগলে আপনি অবশ্যই আমাকে জানাবেন। তাহলে মানে অত বেশি ইউজ হইলো না কিন্তু কাজটা হয়ে যাবে। মানে তুই জানতে পারলি কি যে মিনাজ ভাই প্রতি মুহূর্তে সময় না দেয়, কিন্তু যেই মুহূর্তে আমার মিনাজ ভাইকে দরকার হবে ওই মুহূর্তে মিনাজ ভাই আমার জন্য আসে। এটা খুব মানে এটা হইলেই চলে। কারণ তুইও বুঝবি যে মিনাজ ভাইকে ধর তোর কাছে আমি আসলাম, ডেলি আসলাম, ইয়া আমার কলম লাগবে, গিয়া আমার এটা লাগবে, আমার কফি লাগবে, আমি এখানে যাব, এতগুলি তোর আস্তে আস্তে আমি তোকে ভুল কাজ করতেছি। বরং আমার বলা উচিত ইয়া কালকে তোর সাথে এই জিনিসটা নিয়ে বলবো, আমার মনটা খুব খারাপ, আমাকে 10 মিনিট টাইম দিতে হবে, কালকে পর্যন্ত তুই ওয়েট করবি না, তুই এই মিটিং শেষে আমার ফোন করবি, মিনাজ ভাই কি হয়েছে কন্ত, আচ্ছা এইটা মিনাজ ভাই এইটা এখন করেন। আর অনেকগুলি ব্যাপার আছে কি বলবি যে মিনাজ ভাই আপনার আমার কাছে গেলে হবে না, আপনি অমুককে বলে দিচ্ছি, আপনি আমার নাম বলবেন, কাজ হয়ে যাবে। কাজ হওয়াটা জরুরি, মানুষের সময় খুব সংক্ষিপ্ত লাইফে। সো মেইন জিনিস হচ্ছে ভাইয়া ওই ইফেক্টিভ কমিউনিকেশন উড বি ফার, মানে এইটা ভালো হলে নেটওয়ার্কিং ভালো হলে ইফেক্টিভ কমিউনিকেশন ভালো হইলে মানে হবেই হচ্ছে তোর পার্সোনাল ব্র্যান্ডিং, আর পার্সোনাল ব্র্যান্ডিং অলওয়েজ কাম আপ উইথ এমপ্যাথি। কিন্তু বস আমি সাথে পুরোপুরি এগ্রি করি, বাট আমার পয়েন্টটা যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ আসলেই আটকায় যায় কোন সেন্সে, ধরেন একজনের বেতন বাড়তে 1.5 লাখ টাকা হয়েছে, তখন সে যার বেতন 1 লাখের নিচে তার সাথেও সে মিশতে পারে না, যার বেতন আরো উপরে তার সাথে সে মিশতে যায় কিন্তু সে সুযোগ পায় না। এই কইরা সর্ট অফ একটা সাইলো তৈরি হয়, ছোট মানে তৈরি হয়। কিন্তু এই যে সে যে মিশতে, এই খোলসটা থেকে সে কেমনে বের হবে? আমার কাছে হচ্ছে সে বের হতেই হবে, কারণ হচ্ছে এটা মানে রতন টাটার একটা লাইন আমি বলি যে ইন্ডিয়া তো আমাকে রতন টাটা বানাইছে, মানে আমি তো ইন্ডিয়াকে বানাইনি। সো ইন্ডিয়ার মানুষকে সার্ভ করা আমার অন্যতম কাজ কিংবা আমার ফ্যামিলির কাজ। এইটা যদি না থাকে, মানে ওই বন্ধু যার সাথে মিশতেছে না ওর সাথে মিশেই কিন্তু ওই কলিগের সাথে মিশছে বলেই কলিগদের হেড হয়েছে, তাই কলিগদের বেতন হয়তো বা 1,10,000 আর ওই বড় ভাইয়ের বেতন খুললো 1,50,000। সো এদেরকে যদি না মিশে এটা খুব ডেঞ্জারাস, এটা তাকে ছাড়তেই হবে, কারণ ওই চিন্তা থেকে যে ভাই এরা আমাকে আমার জায়গায় বানাইছে, আমাকে আমার কোফাউন্ডাররা আমাকে রাখছে, আমার সাথে থেকে আজকে আমরা একটা স্বপ্নে আছি। আমি বারবার ওদেরকে এই জন্য ধন্যবাদ দিই আমার এই জীবনে, যে ওরা যদি না হইতো আমি যে ব্যবসায়ী হব ভাই, এটা তো আমি চাইলেও এটা স্বপ্ন দেখতাম, এই স্বপ্নের তো কোনো ঘোড়ার ডিম হইতো। ওরা শুধুমাত্র সময়টা দিছে, ওরা ইভেন আমার পার্সোনাল আমার যে সমস্ত প্রবলেম যে ভাইয়া এই প্রবলেমগুলো তো ওরা আমাকে দেখাই দিছে, বলে না ভাই আজকের আমি আসছি, আজকে আমাকে তুই এখানে করতেছিস। সো সিম্পল লাইক দ্যাট ভাই, যেই মানুষগুলোর জন্য আজকে আমি হইছি, এই মানুষগুলোকে ভুলে গেলে আমার গোড়া কেটে ফেলা হবে, এটা সর্বনাশ হয়ে যাবে ভাইয়া, এটা ফ্যামিলি তো হইলেও সর্বনাশ হয়ে যাবে। প্রতিদিন ফ্যামিলিতে তুই ফোন করবি, এটা তুই না পারলেও কিন্তু সে জানবে যে তোর যে কোনো প্রবলেমের সময় তুই আসিস, মানে ওইটুকু বিশ্বাস থাকলেই চলে। বাকিটা কিন্তু ওনারাও বুঝে যে ভাই তোর ধর ফোন ধরতে হয় 40টা, আমার ফোন ধরতে হয় 10টা, তো এটা খুবই স্বাভাবিক। তোকে আমার 4 গুণ এমনিতেই বিজি থাকতে হয়, তাহলে আমি তোকে 4 ভাগের 1 ভাগ এর চাইতে কম ডিস্টার্ব করি, তাইলেই হোক। ছোট মেসেজ পাঠাই, ছোট মেসেজের চেয়ে বড় কথা ভয়েস মেসেজ পাঠাই। ভয়েস মেসেজ ইটসেলফ ভাইয়া একটা 10 সেকেন্ডে একটা 10 পাতার কাজ হয়ে যায়। 10 পাতা পড়তে লাগবে 10 মিনিট, আর কোথায় 10 মিনিট কোথায় 10 সেকেন্ড, তোকে আগাই দিলাম, তোকেও বলে দিলাম তুই উত্তরটা শুধু ভয়েস মেসেজে দিলেই চলবে, এত টেনশন করিস না। মেসেজটা পাঠায় ইগোতে না যাই, হোয়াটসঅ্যাপে শুধু মেসেজটা না দেখলে একটা ডিরেক্ট মেসেজ পাঠায় নাকি ভাই হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজটা একটু শুনে বলিস তো, হয়ে গেল। এভাবে করে আস্তে 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 আমরা অনেক গভীরে যাইতে পারিস। বস মানে ফাইনালি ধরেন আপনি যদি একদম ধরেন নেটওয়ার্কিংয়ে ধরেন একটা 20-25 বছরের পোলা ছেলে আছে শুনতেছে অডিয়েন্সে বা মেয়ে আছে, তো তার ক্ষেত্রে আপনার মানে ধরেন একদম বুলেট পয়েন্টে যদি 2-3টা পয়েন্ট বলেন একদম সাম আপ করে যে ভাই নেটওয়ার্কিংয়ের জন্য
নেটওয়ার্কিং এই জন্য ইম্পর্টেন্ট বা নেটওয়ার্কিং জাস্ট এই 2-3টা পয়েন্ট ফোকাস করলে জীবনে আগান যাবে? আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইয়া, কাফনের পকেট নাই। ঠান্ডা মাথায় জিনিসটা বুঝে রাখ, কাফনের পকেট নাই। এটা যদি একটা মানুষ জানে তাইলে সে খুব লোভ করবে না। লোভ না করলেই সে আলটিমেটলি তাকে মানুষ ঠকানো কম হবে। মানুষ যদি ঠকায়, ওই ঠকানো মানুষটা আরেক মানুষকে বলবে যে এই মানুষটা বাটপার। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হচ্ছে ভাইয়া, আমরা দাবা খেলার মতো যদি তুই আর আমি থাকি, আমি তোকে খোঁচাইলাম, তুই আমাকে খোঁচাইলি, যতই খোঁচাই আমাদের দাবার গুটি কিন্তু অলওয়েজ বাক্সে যাবে। খেলার পরে আমরা কবরে যাব, কিংবা আমাদেরকে চিতায় জ্বালানো হবে, যাই হোক। মানে বিষয়টা হচ্ছে খুব বেশি স্মার্ট সাজা লাভ নাই, দিন বেশি নাই, এবং দিন ইজ কাউন্টিং টুয়ার্ডস দ্যাট কবর। 2 নাম্বার, এই 2টা লাইন যদি মাথায় ঢুকায়, তখন অটোমেটিক্যালি তার আচরণের মধ্যে এমন ব্যাপারগুলো চলে আসবে যে আমার সময় বেশি নাই, সো ঝামেলা করে লাভ নাই, ঝামেলা করে যা কামাবো এটা নিয়েও আমি খুব বেশি দূর যাইতে পারবো না, কারণ পকেটটা নাই। দ্যাট ইজ দ্য তাইলে ভাইয়া এই মাইন্ডসেটটা যদি ধরে, যে কোনো একটা নতুন একটা ছোট ভাই বোন, এটা অনেক দূর কাজে লাগবে, এটা জীবনে অনেক দূর তাকে আগায় দিবে। এই 2টা বুলেট পয়েন্ট, এটা ইয়ার জন্য না। আর আরও যদি ভেঙে বলতে হয়, সে যেন আক্রমণ না করে, সে মানে ভয়ঙ্করভাবে যেন মানে, এবং আক্রমণ করলে যদি লোকটাকে জানাইলেই হয়, তাইলে ভাই এই ব্যাপারটা যেন সে পাবলিকলি মানুষটাকে নিজেকে স্মার্ট জাহির করার জন্য সে যেন আরেকজনকে ছোট না করে, এটা একটা লাইন। আর সামনের মানুষটা যে আছে সে ব্যস্ত, সুতরাং তাকে বারবার ডিস্টার্ব না করি, সরি, এই ব্যাপারটা যদি চিন্তা করে, এর চেয়ে বেশি দিব না, তাহলে অনেক বেশি হয়ে যাবে। থ্যাংক ইউ মিনহাজ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি অনেক কিছু শিখছি, হোপফুলি অডিয়েন্স অনেক কিছু শিখবে। তো খালি কলসি বাজে বেশি না না না, এটা মানে মিনহাজ ভাই খুবই বিনয়ী মানুষ, কিন্তু শেখার অনেক কিছু আছে। তো থ্যাংক ইউ ভাই, আমরা আবার হয়তো আরেকদিন খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, বাট আজকে আপনাকে সময় দেওয়ার জন্য খুব ধন্যবাদ। মানে আমি আসলে আসতে পেরে খুবই বেশি লাগতেছে, কারণ মানে আমি মানে এটা আমার কাছে বিশেষ করে ধানেরটা দেখার পরে, মানে ওনাদের কোয়ালিটির লোকজন আর আমার মতো গাধা গরু ছাগল, হ্যাঁ, সেখানে আসা, এটা একটা জিনিস। আর ভাইয়া মানে যদি একজন মানুষেরও উপকার হয়, এটা তো সাদকায়ে জারিয়ার মতো আর কি। এটা যদি আল্লাহ হয়, এটা তোর সাথে কথা বলে ভাল লাগে, ঠিক আছে, এতটুকুই। এই দর্শকদেরকেও ধন্যবাদ আমার মতো বেকুবের কথা শোনার জন্য, এতটুকুই। সবাই ভালো থাকবে আর কি, আমার জন্য দোয়া করিস যেন আমি ভালো কিছু করতে পারি এবং তোদের মিরাজ ভাই হয়েই থাকতে পারি।